হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ব্রেক থ্রু টু এইচএসসি ইংলিশ ফ্রি ফাউন্ডেশন কোর্সে। আমাদের পার্টস অফ স্পিচের ওপর আজকে কিন্তু 2 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে অলরেডি কিন্তু আমরা পার্টস অফ স্পিচ দেখেছি অনেক কিছু। আজকে আমরা মেইনলি ভার্ব এই পোর্শনটা কভার করব এবং প্রিপোজিশনের টুকটাক যে পার্টগুলো আমাদের কলেজ অ্যাডমিশন বা একদম বেসিকের জন্য দরকার সেই পার্টটুকুই দেখব। আর প্রিপোজিশনের উপর এক্সট্রা একটা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। সো আশা করি তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছ। এবং আমাদের কিন্তু ফুল এইচএসসি টু অ্যাডমিশনের জন্য 2টা সাইকেলের মাধ্যমে আমরা পুরো কোর্স তোমাদের শেষ করে দিই। তো আমাদের যে সাইকেল 1 গ্যালাকটিকোস 1.0 সেটা কিন্তু তোমরা একদম এইচএসসি টু অ্যাডমিশন কোর্স তোমরা পেয়ে যাবা এএসজি শপে। এছাড়াও কিন্তু আমাদের ফার্স্ট পেপারের জন্য গ্যালাকটিকোস 1.0 কোর্সটা আছে। তো চলো আজকের পড়া শুরু করা যাক। তো এখন ভার্বের এখানে আমাদের একটা শ্রেণী বিভাগ করা আছে। ভার্বের এখানে একটা শ্রেণী বিভাগ করা আছে, ঠিক আছে? তো ভার্বের কি শ্রেণী বিভাগ করা আছে আমরা দেখি। আসো, ভার্বকে আমরা মূলত হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ভার্বকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ভাই প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব আমরা পড়বো। প্রিন্সিপাল ভার্ব কি আমরা হচ্ছে পড়বো। তো এখন প্রিন্সিপাল ভার্বকেও আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, প্রধানত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এখন এই যে ফাইনিট ভার্ব যে আছে এগুলাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ইন্টারে গিয়ে পজিটিভ ভার্বটা দেখবা, ঠিক আছে? অনেকে পড়ে আসছো। তারপর হচ্ছে কপিউলেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলা দেখছো। আর আরেকটা জিনিস আছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের মধ্যে তোমার এগুলা পড়ে, ইনফিনিটিভ পড়ে, পার্টিসিপল পড়ে, জেরান পড়ে, ভার্বাল নাউন পড়ে। এই জিনিসটা আজকে এই পার্টস অফ স্পিচ শেষ করে এইটা নিয়ে আলাদা দেখাবো, আলাদা, ঠিক আছে? এবছর ডেন্টালে একটা কোশ্চেন আসছে যে তোমার অক্সিলারি ভার্ব টোটাল কয়টা? এটা হুবহু স্লাইডে ছিল, ঠিক আছে? তো ওই স্লাইডগুলো থেকেই তোমাদেরকে পড়ানো। তো এই হচ্ছে আমাদের ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। এখন ভাইয়া ক্লাসিফিকেশন কিন্তু কোনোদিন ভালো কোনো সায়েন্স না। অর্থাৎ ক্লাসিফিকেশন থেকে যে তোমার কোনো সময় ডিরেক্ট প্রশ্ন আসতে দেখা যায় না যে ক্লাসিফিকেশন কয় প্রকার, ঠিক আছে? যে কোনটা কয় প্রকার এটা কিন্তু দেখা যায় না প্রশ্ন আসতে। বাট আমরা একটু জেনে রাখি, যে আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা একটু জেনে রাখলাম। এই হচ্ছে আমাদের ঘটনা। তো চলো আমরা এখন এইটার আমাকে উত্তর দাও তো। দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, একটা সেন্টেন্সের তোমার গুরুত্বপূর্ণ অংশ কোনটা? একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ অংশ কোনটা যেটা ছাড়া সেন্টেন্স হয়তোবা হয়ই না? এইটার উত্তরটা কি হবে বলো তো? নাউন, হেডওয়ার্ড, ভার্ব অথবা নান? দেখি এটার উত্তরটা কে পারো। এটার উত্তরটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এটার উত্তরটা কি। হ্যাঁ, এটার উত্তরটা বলতেছো ভার্ব। দেখো, ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয়ই না। ভার্ব ছাড়া সেন্টেন্স হয়ই না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ভার্ব ছাড়া যেহেতু সেন্টেন্স হয়ই না, সেহেতু আমাদের এসেনশিয়াল পার্টটা কি? এসেনশিয়াল পার্টটা হচ্ছে ভার্ব। এসেনশিয়াল পার্টটা কি? ভার্ব। এই তো তোমরা পারতেছো, তার মানে তোমাদের বেসিক আছে। আচ্ছা, তারপরে আসো, আমরা প্রত্যেকটা প্রকার ভেদ ভাই এখন আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। কোন ভার্ব কত প্রকার এটা আমরা অ্যাডমিশন টাইমে গিয়ে পড়বো। আমাদের যখন মেডিকেল দিব কিংবা ঢাবি অ্যাডমিশন টেস্ট দিব সেটাতে পড়বো। বাট কিছু কিছু টাইপ আছে যেগুলো হচ্ছে তোমার কলেজ অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কঠিন দিলে তোমার সর্বোচ্চ হচ্ছে এখান থেকেই দিতে পারে। তো এরকমই আমাদের একটা ভার্বের নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই বাংলায় তোমরা সমাপিকা ক্রিয়া পড়ে আসছো না? বাংলাতে কি তোমরা সমাপিকা ক্রিয়া পড়ে আসছো বলো তো? বাংলাতে তোমরা সমাপিকা ক্রিয়া পড়ে আসছো কিনা? হ্যাঁ, বাংলাতে কিন্তু সমাপিকা ক্রিয়া পড়ে আসছো। সমাপিকা ক্রিয়া মানে কি? যে সকল ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে। যে সকল ভার্ব কি করে ভাই? বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ যেটা দিয়ে কোনো কিছু বললে তোমার যে মনের ভাবটা আছে, মনের ভাবটা প্রকাশ পায়। তার মানে কি? মনের ভাবটা প্রকাশ সম্পন্ন হয়েছে। মনের ভাবটা প্রকাশ সম্পন্ন হয়েছে। যেহেতু মনের ভাবটা প্রকাশ সম্পন্ন হয়েছে, তাই এটা কিন্তু ভাই সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আর সমাপিকা ক্রিয়ারই তোমার হচ্ছে নামটা কি? সমাপিকা ক্রিয়ার নামটাই হচ্ছে তোমার আমাদের ফাইনিট ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এখন অন্যভাবে এটা তো ভাই আমাদের একদম বাংলায়, মানে বাংলা যে সংজ্ঞা, বাংলা সংজ্ঞা মানে সংজ্ঞাতে হচ্ছে
আমরা দেখছিলাম বাংলায় সমাপিকা ক্রিয়া পড়ছো, কিচ্ছু বোঝো নাই, সমস্যা নাই, তো এখন বুঝতে পারবা। তো ইংলিশে আমরা সমাপিকা ক্রিয়া বা হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো? আমাদের তো চেনার একটা উপায় লাগবে ভাইয়া, তাই না? আমাদের তো চেনার একটা উপায় লাগবে। এইটা হচ্ছে ভাইয়া আমাদের চেনার উপায়টা, আমাদের ফাইনাইট ভার্ব চেনার উপায়টা হচ্ছে এটা, ঠিক আছে? ধরো সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্স, সাবজেক্টের নাম্বার এবং পার্সন এই একটা বিষয়, এই একটা বিষয়, সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স, তিনটা বিষয় ভাই। সাবজেক্টের নাম্বার অনুসারে যে ভার্ব পরিবর্তিত হতে পারে, সাবজেক্টের পার্সন অনুসারে যে ভার্ব পরিবর্তিত হতে পারে, অথবা সাবজেক্টের টেন্স অনুসারে যে ভার্ব পরিবর্তিত হতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে ফাইনাইট ভার্ব, তাদেরকে বলা হয় হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে যে সকল ভার্ব আমাদের সাবজেক্টের নাম্বার বলো, পার্সন বলো, কিংবা সেন্টেন্সের টেন্স বলো, এই ভেদে হচ্ছে পরিবর্তন হয়, তাদেরকে বলা হয় হচ্ছে ফাইনাইট ভার্ব, তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। এখন আসো আমরা একটা এক্সাম্পল দিই। যেরকম ধরো গো একটা ভার্ব, ঠিক আছে? গো, এখন দেখো এখানে হি আছে, গো ভার্বটা কত ভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে হি আছে, হিটা কি ভাই? একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা কি? একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে আমাদের গোটা কিন্তু এই যে দেখো কি হয়েছে, জিও প্লাস হচ্ছে ইএস যুক্ত হয়েছে, নিয়ে কিন্তু আমাদের গোজ হয়েছে, তাই না? আমাদের কি হয়েছে? গোজ হয়েছে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে এখানে যে আমাদের গোটা আছে, এই গোটা কিসে পরিণত হয়েছে? গোসে পরিণত হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি গো কি একটা ফাইনাইট ভার্ব? আবার দেখো এই গোটাই টেন্স অনুসারে ওয়েন্টে পরিবর্তিত হয়েছে। গোটা কিসে পরিবর্তিত হয়েছে? ওয়েন্টে পরিবর্তিত হয়েছে। গোটা কিসে পরিবর্তিত হয়েছে? ওয়েন্টে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো গোটা গই আছে, গোটা গই আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তো গো ভার্বটা আমরা কিন্তু পার্সন অনুসারে, টেন্স অনুসারে, তারপর কি সাবজেক্ট অনুসারে, মানে সাবজেক্টের পার্সন, নাম্বার, টেন্স অনুসারে আমাদের বিভিন্ন রূপে পরিবর্তিত। তাহলে গোটা কি? গোটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি? সুতরাং গোটা হচ্ছে কি আমাদের একটা ফাইনাইট ভার্ব। তাহলে এইভাবে ভাই তুমি চিন্তা করবা যে কোন ভার্বটা আমাদের সেন্টেন্সের নাম্বার, মানে সাবজেক্টের নাম্বার, পার্সন কিংবা টেন্স অনুসারে পরিবর্তিত হচ্ছে। যে জিনিসগুলো আমাদের সাবজেক্টের নাম্বার, তারপর হচ্ছে টেন্স, এই অনুসারে পরিবর্তিত হয়, সেগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। সেগুলো কি আমাদের? সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া ফাইনাইট ভার্ব তো বুঝলাম, এখন আমাদের মনে থাকে না, আমরা দেখেই চিনতে চাই, আমরা দেখেই চিনতে চাই যে ফাইনাইট ভার্ব কোনগুলা। এখন এইটা একটু মাথায় রাখবা, এই যে চারটা দেওয়া আছে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ধরো আমাদের যে বি ভার্বগুলো আছে, এম বলো, ইজ বলো, আর বলো, ওয়াজ বলো, ওয়ার বলো, এগুলা কিন্তু ফাইনাইট ভার্ব। তারপরে হ্যাভ রিলেটেড যেগুলো আছে, হ্যাভ বলো, হ্যাজ বলো, হ্যাড বলো, এগুলা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। ডু বলো, ডাজ বলো, ডিড বলো, এগুলা কি আমাদের ফাইনাইট ভার্ব। তারপর আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে আছে যে কোনো ভার্বের বেস ফর্ম, সেটা হতে পারে আমাদের ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে ভার্ব 1, সেটাও আমাদের কি ফাইনাইট ভার্ব। ভার্ব 2, এটাও কি মানে ভার্বের পাস্ট ফর্ম, এটাও কি আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে কি ফাইনাইট ভার্বটা বোঝা গেছে? ফাইনাইট ভার্বটা কি বোঝা গেছে? আমাকে একটু জানাও তো যে ভাই ফাইনাইট ভার্বটা বোঝা গেছে কিনা। ফাইনাইট ভার্বটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ফাইনাইট ভার্বটা হচ্ছে বুঝতে পারছো? সাউন্ডে প্রবলেম নাই, সাউন্ড এখান থেকে চেক করা হচ্ছে, সাউন্ডে তো প্রবলেম নেই ভাইয়া। বুঝতে পারছো? এই যে প্রবলেম নাই, সাউন্ড এখান থেকে চেক করা, এই যে চেক করা হচ্ছে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। আচ্ছা, ফাইনাইট ভার্ব বুঝতে পারছো? যেহেতু ভাই ফাইনাইট ভার্ব বুঝতে পারছো, তাহলে চলো আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আরেকটু পড়াশোনা করি। তার মানে কি আমাদের এই যে বি ভার্ব, ওই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেইন করতেছি। বি ভার্ব অথবা বেস ফর্ম যেগুলো আছে, এম, ইজ, আর, প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার, এগুলা কি আমাদের ফাইনাইট ভার্ব। তারপর আমাদের কি আছে? ডু রিলেটেড যেগুলো আছে, এগুলাও আমাদের হচ্ছে ফাইনাইট ভার্ব। যেরকম আমরা ডু বলতে পারি, ডাজ বলতে পারি, আমরা ডিড বলতে পারি। তারপর আমাদের আছে হ্যাভ, হ্যাভও কি আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? যেরকম আমাদের হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে, হ্যাড হইতে পারে। তারপর আমাদের আসো আমরা কিছু এক্সাম্পল দিই। যেরকম দেখো এখানে কিন্তু ডুটা একটা ফাইনাইট ভার্ব। ভাই ডু এ ফাইনাইট ভার্ব কিভাবে বুঝলেন, তাই না? ডুটা যে ফাইনাইট ভার্ব কিভাবে বুঝলেন?
দুটা যে ফাইনাইট ভার্ব কিভাবে বুঝলেন? দেখো, ডুর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে, তাহলে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এস বাই ইএস যুক্ত হয়ে ডুটা ডাজ হয়েছে। আর এর সাথে নাম্বার এবং পার্সন অনুসারে ডুই আছে। আবার ডুটা টেন্স অনুসারে ডিডে পরিণত হয়েছে, ডুটা টেন্স অনুসারে আমাদের ডিডে পরিণত হয়েছে, তাহলে কি ডু ডাজ ডিড। তাহলে আমাদের ওভারঅল এই দুটা কি, এই দুটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এই দুটা কি আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এই দুটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা তাইলে ভাই আসো আমরা একটু সামনে আগাই। দেখো, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে ডু ডাজ ডিড এরা নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাই এরা কি ভাইয়া, এরা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে তোমাদের একটু বলো তো, আমি দেখতেছি। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা, এখন এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব আছে, আচ্ছা এ পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পারছো? খ্যাচ খ্যাচ এটা একটু প্রবলেম হয়, এটা ভাই মেজর কোনো ইস্যু না। ঠিক আছে, খ্যাচ খ্যাচ ভাই আমার তো ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে, ওইটা তোমাদের নেট প্রবলেম মাঝে মাঝে হয়। আচ্ছা, তোমরা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছো? ভাই সাউন্ডে নাকি একটু প্রবলেম হইতেছে, একটু আসিয়ে দেখিয়েন তো, বা গ্রুপটা একটু চেক করেন তো। আচ্ছা, তাইলে এখন ভাই নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বটা কি ভাই? নন ফাইনাইট ভার্ব, দেখো নন আছে শুরুতে, নন মানে কি না, তার মানে যে ভার্বটা ফাইনাইট ভার্ব না, যে ভার্বটা ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব কি ছিল ভাইয়া? ফাইনাইট ভার্ব ছিল হচ্ছে সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্বটা ছিল হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যে জিনিসটা সমাপিকা ক্রিয়া না, মানে অসমাপিকা ক্রিয়া, সেই জিনিসটাই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, সেই জিনিসটাই কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে যে সকল ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে না, ঠিক আছে, যে সকল ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া বলে। তার মানে কি, আমার মনের যে কথাটা আছে, আমার মনের কথাটা প্রকাশ করতে পারতেছি না, যে ভার্ব দিয়ে আমার মনের কথা প্রকাশ করতে পারতেছি না, সেই জিনিসটা আমাদের নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন দেখে চেনার উপায় কি ভাই? এটা হচ্ছে ভাই আমাদের চেনার উপায়, এটা হচ্ছে আমাদের চেনার উপায়। এখন চেনার উপায়টা কি ভাই? আসো তো আমরা একটু চেনার উপায়টা দেখি। অন্যভাবে বলা যায় যে সাবজেক্টের পার্সন, ঠিক আগের সংজ্ঞাটা আগের মতো, সাবজেক্টের নাম্বার ও পার্সন এবং সেন্টেন্সের টেন্স অনুসারে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন, সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় না, যে ভার্বের পরিবর্তন হয় না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব অথবা ভার্বাল বলে। এইটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো। ওই যে তোমরা যে পড়ে আসছো, আচ্ছা তোমরা কি হচ্ছে 9 10-এ ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এগুলা কি পড়েছো? তোমরা একটু আমাকে জানাও তো, তোমরা কি ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এই অংশগুলো পড়েছো কিনা? পড়লে আমাকে একটু জানাও যে ভাইয়া পড়েছি। তো এখন আমরা আসো কিছু এক্সাম্পল দিই, যেরকম আই স হিম কামিং। ঠিক আছে, আচ্ছা দেখো, আই সি হিম কামিং, তার মানে অতীতেও আমার কামিংটা কামিংই রইল, বর্তমানেও কামিংটা কামিংই রইল। তার মানে এরকম আমার কি টেন্স অনুসারে কি আমার পরিবর্তন হচ্ছে না। যখন আমাদের টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে না, তখন আমাদের এটাকে কি বলবো আমরা? আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তোমরা তো অনেক অ্যাডভান্স, আমার সময় কিন্তু আমি পড়ি নাই, সম্ভবত পড়ি নাই, পড়লেও পড়ছি কিনা আমার খেয়াল নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তাহলে ভাই এখন এই যে এই কথাটাই লেখা, যে এখানে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স ভেদে সি ভার্বটার পরিবর্তন হচ্ছে, কিন্তু ভাই এই যে কামিং যে ভার্বটা আছে, কামিং ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই জিনিসটা তোমার অতীতে যা ছিল, এইটা কি তোমার অতীত, অতীতে যা ছিল আমার বর্তমানেও তাই আছে। তাহলে কি টেন্স ভেদে পরিবর্তন হচ্ছে? তাহলে কি কামিংটা কি আমার টেন্স ভেদে পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এজন্য কামিংটা কি বলতো? এজন্য কামিংটা হচ্ছে আমার একটা নন ফাইনাইট ভার্ব, এজন্য
কামিং হলো নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তো এইভাবে নন ফাইনিট ভার্ব দেখবা, বাট নন ফাইনিট ভার্ব চেনার আরো কিছু আমার কনভেনশনাল ওয়ে আছে, সেগুলো আমরা দেখাবো। তো এইটা ছিল আমাদের মোটামুটি বেসিকটা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের যে বেসিকটা আছে, আমাদের বেসিকটা হচ্ছে এরকম ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মূলত বেসিকটা ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের নন ফাইনিট ভার্ব, আরেকটা নাম আমাদের আছে নন ফাইনিট ভার্বের, সেটা হচ্ছে ভার্বাল, ঠিক আছে। ভার্বাল এইটা আমাদের কয় প্রকার হইতে পারে? এইটা আমাদের হইতে পারে 3 প্রকার। হ্যাঁ, একটা হইতে পারে জেরান্ট, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে বলা হবে জেরান্ট, এটা ডিটেলস পড়বো। ইনফিনিটিভ, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আবার আমাদের হইতে পারে পার্টিসিপল, পার্টিসিপলের মধ্যে ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলস। এইটা আমরা পরে ডিটেলসে পড়বো, ঠিক আছে, পরে ডিটেলসে পড়বো। ধরো তোমাকে একটা সেন্টেন্স উঠায় দিবে, দিয়ে বলবে যে ভাইয়া এটা কি তোমার ইনফিনিটিভ, ঠিক আছে, না পার্টিসিপল, না হচ্ছে জেরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল, না হচ্ছে জেরান্ট, ঠিক আছে। এটা তোমাকে বলবে। এই হচ্ছে আমার ঘটনা, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা একটা এক্সাম কোশ্চেন দেখি। এখানে নন ফাইনিট ভার্ব কোনটা বলো তো? এটা নটর ডেমে 2022 সালে আসছে কোশ্চেনটা, খুবই রিসেন্ট একটা কোশ্চেন। এভরিবডি ওয়ান্টস টু শেয়ার হ্যাপিনেস উইথ দ্য নিয়ারেস্ট ওয়ান, ইন দিস সেন্টেন্স ড্যাশ ইজ নন ফাইনিট ভার্ব। কি হবে এটা বলো তো? এটা আমাদের কি হবে বলো তো? হ্যাঁ, অঙ্কিত সাহা বলছো টু শেয়ার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের হবে টু শেয়ার। তাহলে বুঝতেই পারতেছো এটা আমাদের কি হবে? এটা আমাদের এই যে টু শেয়ার যে অপশনটা আছে, টু শেয়ারটা হচ্ছে আমাদের অপশন, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে কি বলো, এই ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এইটা ক্লিয়ার? ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কি ক্লিয়ার? এটা একটু বলো যে নন ফাইনিট ভার্ব এবং ফাইনিট ভার্ব ক্লিয়ার নাকি? ক্লিয়ার হলে সি লেখো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। যেহেতু ভাইয়া ক্লিয়ার, তাহলে চলো আমরা এখন ট্রানজিটিভ ভার্বে চলে যাই। আচ্ছা, তো ট্রানজিটিভ ভার্বে আমাদের মানে কি? আচ্ছা, অর্থ কমপ্লিট করার জন্য বা স্পষ্ট করার জন্য, পরিপূর্ণ করার জন্য, কোনো একটা কিছুর অর্থ স্পষ্ট, তারপর হচ্ছে কমপ্লিট বা পরিপূর্ণ করার জন্য যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে, যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে তাদেরকে বলে ট্রানজিটিভ ভার্ব। মানে মেন কথা হচ্ছে এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এই জিনিসটা আমাদের মনে রাখবা যে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন তো ভাইয়া সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জিনিস তো তোমরা চিনো, তাই না? এখন সাবজেক্ট মানে কি? বাক্যে যাকে নিয়ে কোনো কিছু বলা হয় সে কিন্তু সাবজেক্ট। আর অবজেক্ট মানে কি? অবজেক্ট হচ্ছে বাক্যে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আসো আমরা একটু সামনে যাই, একটু সামনে দেখো, হি ডিড দিস, সে কি করছে? সে এটা করছে। তাহলে এখানে কি আমাদের একটা অবজেক্ট আছে, দিসটা কি আমাদের অবজেক্ট। তাই আমাদের এখানে কি ডিডটা আমাদের কি হবে বলো তো? ডিডটা আমাদের হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ডিডটা আমাদের হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে হচ্ছে হি উইল গিভ মি এ পেন, সে আমাকে কি দিবে? কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট পাবো। তাহলে সে আমাকে একটা কলম দিবে, ঠিক আছে। তাহলে এইটা কি? এইটা আমাদের অবজেক্ট। তাইলে আমাদের এই যে গিভ কি দিবে, অবজেক্ট আছে, এ পেন আছে, তাহলে এটাকে কি হবে? এটা আমাদের কি হবে বলো তো? এটা আমাদের হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এই যে এই গিফটটা হবে কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই গিফটটা কি হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তাহলে
প্রথম কথা হচ্ছে অবজেক্ট কিভাবে খুঁজে বের করবা, মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা, মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা। মেইন ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অবজেক্ট, আর এই ভার্বটার অবজেক্ট থাকলে ভার্বটাকে বলা হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ভার্বটাকে কি বলা হবে, ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা সামনে আগাই। আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে হচ্ছে মেইন কথা ভাই আমাদের এত কিছু জানার দরকার নাই, আমরা জানবো যে আমার কি অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না, তার মানে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, কোনো ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো যৌক্তিক উত্তর না পাই, যদি যৌক্তিক উত্তর না পাই তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেরকম আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। হি কামস হিয়ার, আচ্ছা কামসকে আমি প্রশ্ন করি, ভার্বকে আমি প্রশ্ন করি, সে কি আসে, উত্তর পাওয়া যায় কাকে আসে, সে কি আসে বা কাকে আসে দিয়ে প্রশ্ন করলে হিয়ার কি পাওয়া যায়, এটা কি পাওয়া যায় না, তার মানে কি এটা পাওয়া যায়। আমাদের এই কামসটা কি ভাইয়া বলো তো, এই যে আমাদের এই কামসটা, এই কামসটা কিন্তু আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আমাদের হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব। তারপর আসো দেখো, ফাদার অ্যারাইভড অ্যাট হোম লাস্ট নাইট। আচ্ছা, এইটাকে আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, আসো এটাকে আমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি। তাহলে অ্যারাইভড, সে আসছে, কি আসছে, বাসায় আসছে, কাকে আসছে, হয় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, যেহেতু প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাচ্ছে না, তাই যে এই অ্যারাইভটা কি বলতো, এই অ্যারাইভটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এই হচ্ছে আমাদের ভার্বের ঘটনা, ঠিক আছে। সুন্দরের প্রবলেম হয় মানে, সুন্দর কি বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এখন কয়েকটা জিনিস একটু মনে রাখা দরকার, এগুলা আমি তোমাকে বলছি বুঝছো, আমি তোমাকে কি বলছি বলতো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ঠিক আছে, আমরা কি পাবো, ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, ভার্বের অবজেক্ট পাবো, ভার্বের অবজেক্ট পাবো, এই কথা আমি বলছি। ধরো এই যে হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি, তাইলে এখানে টুককে যদি প্রশ্ন করা হয় কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবো, ঠিক আছে। ধরো কি অথবা কাকে দিয়ে আমি প্রশ্ন করব, সে কি নিল, সে আশ্রয় নিল, সে কি নিল, সে শেল্টার নিল, যেহেতু শেল্টারটা পাওয়া যাচ্ছে সেহেতু এই জায়গায় টুকটা কি ভাই বলো তো, টুকটা হচ্ছে এখানে, টুকটা হচ্ছে আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব। টুকটা কি, টুকটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, টুকটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। টুকটা হচ্ছে কি আমার একটা ট্রানজিটিভ ভার্ব, টুকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, শেল্টার হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, এটা আমি বলছি। আচ্ছা, আর যদি প্রশ্ন না করা যায় তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, যেরকম মাদার লাভস, মা হাসে, আমি যদি বলি কি হাসে কোনো উত্তর পাই না। আবার যদি বলি ভাই কাকে হাসে, মা কাকে হাসে, কাকে হাসে দিয়ে যদি প্রশ্ন করি কোনো উত্তর পাবো, কোনো উত্তর পাবো না। তাহলে কি হাসে কাকে হাসে দিয়ে প্রশ্ন করলে হবে না। তাহলে কি আমাদের এই লাভসটা কি, এই লাভসটা হচ্ছে আমাদের কি বলো, ইনট্রানজিটিভ ভার্ব। এই লাভসটা কি আমাদের, এই লাভসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে মাদার লাভস, আচ্ছা ধরো মাদার লাভস এখানে এই লাভসটা কি, এই লাভসটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। লাভসটা কি, লাভসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। লাভসটা কি আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো আমরা বললাম
যে শি স্লিপস, আরেকটা বললাম হচ্ছে শি স্লিপস, শি স্লিপস। এখন এই যে স্লিপস, এখন আমি যদি প্রশ্ন করি ভাই সে কি ঘুমায়, উত্তর আসে না। যদি প্রশ্ন করি সে কাকে ঘুমায়, উত্তর আসে না। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে না, এজন্য এই স্লিপসটা কি, এই স্লিপসটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটু তোমাদেরকে রিক্যাপ করলাম পুরো জিনিসটা আর কি। তাইলে এই দেখো দেখো মেডিকেলে কতটা বেসিক থেকে প্রশ্ন আসে, এবং আমাদের আস্তে আস্তে মেডিকেল কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ঢাবির প্রিপারেশনটা আমরা একাডেমিক থেকেই হচ্ছে কিভাবে নিতে পারি দেখানোর জন্য। এটা জাস্ট যে এইটা কি হবে বলো তো, ফাদার লাভস মি, হেয়ার লাভ ইজ এন এক্সাম্পল অফ, এখানে লাভটা কিসের এক্সাম্পল বলো তো, এখানে লাভটা কিসের এক্সাম্পল, ট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, সিম্পল ভার্ব নাকি কি ইনট্রানজিটিভ ভার্ব বলো তো। এটা কি হবে, মেডিকেল 22-23 সালে আসা কোশ্চেন। আরে বাহ, ডি 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 ট্রানজিটিভ ভার্ব, বাহ দেখছো মেডিকেলে 1 নাম্বার পেয়ে গেলা। দেখো তাইলে কি ফাদার লাভস মি। এখন এখানে যদি প্রশ্ন করি যে বাবা কি ভালোবাসে, বা যদি প্রশ্ন করি বাবা কাকে ভালোবাসে, কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি উত্তরে মিটা পাচ্ছি না। তাইলে যেহেতু এটা মিটা পাচ্ছি তাহলে আমাদের এটা কি একটা অবজেক্ট, আর যেহেতু ভাই অবজেক্ট আছে সেহেতু আমরা লাভসটাকে কি বলতে পারি, লাভসটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ, লাভটাকে আমরা বলতে পারি কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই লাভটা কি বলো, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব, বাহ তোমরা এবার কলেজে অ্যাডমিশন পড়ায় ভালো লাগতেছে, স্টুডেন্টগুলো অনেক অ্যাটেন্টিভ পারে। ভার্ব নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বলো তো, ভার্ব নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, যে ভাইয়া ভার্ব নিয়ে কোনো প্রবলেম আছে, ভার্ব নিয়ে কারো কোনো প্রবলেম আছে আর বলো। আশা করি ভার্ব নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা প্রিপোজিশনে চলে যাব। কলেজ অ্যাডমিশনে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে পার্টস অফ স্পিচের প্রিপোজিশন থেকে। ঠিক আছে, যেহেতু পার্টস অফ স্পিচের প্রিপোজিশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এখানে আমরা গুরুত্ব দিব। তো যেহেতু গুরুত্ব দিব, প্রিপোজিশন একটা বিশাল টপিক, ইন্টারে পুরা প্রিপোজিশন আছে, তোমরা হচ্ছে 9-10-এ পড়ে আসছো। ঠিক আছে, এখন প্রিপোজিশনের মধ্যে আমাদের 2টা ভাগ আছে। ঠিক আছে, একটা ভাগ হচ্ছে আমাদের জেনারেল ইউজ, অর্থাৎ কখন কোনটা বসবে এটা একটা ইউজ, আরেকটা আছে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। ঠিক আছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হয়। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি ইচ্ছা করলে ট্রিক্স দিয়ে পড়াই দিতে পারি, বাট এটা ইন্টারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপাতত তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য এটা আমি আর রাখি নেই। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিজ উদ্যোগে পড়ে নিতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই বেশি কোশ্চেন আসে। বাট এখানে আমি একটা সাজেশন দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে এই ক্লাসটার সাথে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই যে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, এখানে একটা প্রিপোজিশনের প্রায় 3 ঘন্টা বা 3.5 ঘন্টার ক্লাস আছে। যাদের খুব বেশি আগ্রহ তারা ওই ক্লাসটা দেখে নিবা। এখন জাস্ট কলেজের জন্য যতটুকু লাগে বা একদমই যতটুকু না জানলে না হয় অতটুকু হচ্ছে আমরা করব। ঠিক আছে, আচ্ছা আসো। তো এই হচ্ছে আমাদের ঘটনা। দেখো আমরা একটা জিনিস মানে বুঝাইতে ভুল করি। ঠিক আছে, একটা জিনিস আমরা একটু বুঝতে ভুল করি, সেটা হচ্ছে অ্যাট, অন, ইন। ঠিক আছে, এই 3টা আমরা কখন ইউজ করব, অ্যাট, অন, ইন আমরা কোথায় ইউজ করব। তো আমরা একটা লাভ ট্রায়াঙ্গেল দিয়ে মনে রাখবো, একটা লাভ ট্রায়াঙ্গেল দিয়ে আমরা মনে রাখবো যে কোনটা কোথায় ইউজ করব। তো এখন এই যে দেখো এইটা ধরো একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সবার উপরে কি আছে, অ্যাট, সবার উপরে আছে অ্যাট। ভাই এই স্পেসটা ছোট না, তোমরা ডায়ামিটার পড়ে আসছো না ম্যাথে, ব্যাসার্ধ পড়ে আসছো না, ধরো এই জায়গাটা কম না, এই জায়গাটা আমাদের কম না, তার মানে আমাদের যদি কম কোনো কিছু বোঝায়, মানে সময়ের ক্ষেত্রে আমাদের খুবই স্পেসিফিক কিছু বোঝায়, এই যে আমাদের খুবই স্পেসিফিক কিছু বোঝায়, মানে একদম বলে দিচ্ছে, ধরে ধরে বলে দিচ্ছে, তখন আমরা কি বসবো, তখন আমরা অ্যাট বসাবো, তখন আমরা অ্যাট বসাবো। ধরো তার চেয়ে আমাদের একটু বড় কিছু নিয়ে বলতেছে, অ্যাটের চেয়ে একটু বড় কিছু নিয়ে বলতেছে, অ্যাটের চেয়ে যখন বড় কিছু নিয়ে বলবে তখন আমরা বলবো অন। ঠিক আছে, লিটল বিট বর্ডার, মানে অ্যাটের থেকে একটু বড় সময় নিয়ে বললে আমরা বলবো অন। আর ইনটা কখন বলবো,
এই কনটেক্সটে আমাদের সবচেয়ে বড় যেটা থাকবে, সবচেয়ে বড় যে টাইম স্প্যানটা থাকবে, সবচেয়ে বড় টাইম স্প্যানটাকে আমরা বলবো ইন। তাহলে কি ওয়াইডেস্ট অ্যামং দ্য ট্রায়াঙ্গেল, লং পিরিয়ডকে আমরা বলবো ইন। ঠিক আছে, আসো আমরা কিছু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবা। ধরো আমরা অ্যাট বলছি, অ্যাট মানে কি? অ্যাট মানে খুবই স্পেসিফিক টাইম। আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের একদম উপরে আমাদের কি আছে? আমাদের অ্যাট আছে। আমাদের হচ্ছে একদম ট্রায়াঙ্গেলের উপরে যে জিনিসটা আছে স্পেসিফিক, ওইখানে আমাদের অ্যাট আছে। তাহলে আমরা আসো কিছু এক্সাম্পল দেখি। ধরো অ্যাট 3:30, ধরো 3:30, একদম এক্স্যাক্টলি বলতেছি 3:30, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি বলতেছি 3:30, তখন আমাদের কি? তখন আমাদের অ্যাট হয়। তারপর আমরা বলতেছি অ্যাট মর্নিং, একদম সময়টা বলে দিচ্ছি অ্যাট মর্নিং। তাহলে আমি এটাকে কি বলবো ভাই বলো তো? এটাকে আমি বলবো স্পেসিফিক। যখন আমরা টাইম বলে দিব, তখন কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। এই জিনিসটা নিয়ে অনেকেই ভুল করো, এজন্য এভাবে বলা আর কি। তারপর আসো আমাদের অনটা মেইনলি আমরা ইউজ করব ডে অথবা ডেটের সাথে। আমরা মূলত ডে অথবা ডেটের সাথে অনটা ইউজ করব। যেরকম আসো আমরা কিছু এক্সাম্পল দিই। অন টিউসডে, তার মানে আমাদের কি? মঙ্গলবারে। আমাদেরকে একটা বার বুঝিয়েছে না? আমাদের যেহেতু একটা বার বুঝিয়েছে ভাই, তাই এটা কি? অন ইউজ করলাম। তারপর কি? অন জুলাই 6, আমাকে একটা তারিখ বুঝিয়েছে না? ডেট বুঝিয়েছে না? তাহলে কি আমি অন ব্যবহার করলাম। তাহলে অনটা আমরা মেইনলি কার কার সাথে ব্যবহার করব ভাই? অনটা ব্যবহার করব মূলত হচ্ছে ডে আর হচ্ছে টাইমের সাথে। অনটা ব্যবহার করব কার কার সাথে? ডে অথবা টাইমের সাথে আমরা অন ব্যবহার করব। ডে এবং টাইমের সাথে আমরা অন ব্যবহার করব। হ্যাঁ, অ্যাট 2:34, হ্যাঁ ঠিক আছে। এরপর আসো আমাদের ইনটা আমরা ব্যবহার করব লং পিরিয়ড, লম্বা সময়ের জন্য আমরা ইনটা ব্যবহার করব। ধরো আমরা বললাম সেঞ্চুরি বললাম, মান্থ বললাম, সিজন বললাম, ইয়ার্স বললাম, ডেকেডস বললাম, তখন আমরা কি ব্যবহার করব? আমরা ইন ব্যবহার করব। সেঞ্চুরিজ বলো, মান্থস বলো, সিজন বলো, ইয়ার বলো অথবা ডেকেড বলো, তখন আমরা কি ব্যবহার করব বলো তো? তখন আমরা ইন ব্যবহার করব। কিরকম ভাইয়া এক্সাম্পলটা আমাদের আসো দেখাই। ইন জুলাই, তার মানে কি? আমি এখানে কি ইউজ করছি ভাই বলো তো? আমরা এখানে ইন প্লাস কি ব্যবহার করতেছি? ইন প্লাস আমরা মান্থ ব্যবহার করতেছি। ঠিক আছে। আচ্ছা, তারপর কি? ইন দ্য সামার, তাহলে কি? ইন প্লাস সিজন ব্যবহার করতেছি। ধরো তারপরে আমরা কি করলাম? ইন 2023, তাহলে কি? ইন প্লাস আমরা ইয়ার ব্যবহার করতেছি। আচ্ছা, তারপরে ইন দ্য পাস্ট, তার মানে কি? আমাদের আগে। ইন প্লাস আগের ঘটনা, আগের যে কোনো ঘটনা, ডেকেডস বলতে পারো বা যাই বলো, আগের একটা লং পিরিয়ড বোঝাতে আমরা ইন দ্য পাস্ট ব্যবহার করতেছি। ঠিক আছে। ইন 1932, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া অ্যাড বলেন কিংবা অন বলেন কিংবা ইন বলেন, অ্যাড বলেন, অন বলেন কিংবা ইন বলেন, এই জিনিসগুলা কি শুধু টাইমের ক্ষেত্রেই ব্যবহৃত হয়? না, এই জিনিসগুলো টাইমের ক্ষেত্রেই শুধু ব্যবহৃত হয় না, এই জিনিসগুলো প্লেসের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। কিরকম ভাই? আসল আমরা কি দেখি প্লেসের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। একটা ধরো আমাদের অন আছে, ধরো অ্যাট দিয়ে আমাদের কি বোঝায় ভাইয়া? অ্যাট দিয়ে আমাদের একদম স্পেসিফিক কোনো কিছু বোঝায়, ভেরি স্পেসিফিক প্লেসেস, মানে যে জায়গাটার নাম তোমার একদম বলে দেওয়া আছে, একদম স্পেসিফিক প্লেসের কথা যেটা আছে সেটা আমাদের অ্যাট বসে। ঠিক আছে। তারপর আমাদের অন কোথায় বসে? এর চেয়ে বড় একটা এরিয়া বোঝাইতে আমাদের কি বসে? অন বসে। অন বসে। তারপর ধরো আমাদের ইন মানে কি? আমাদের এর চেয়ে বড়, মানে সবচেয়ে বড় তিনটা কনটেক্সটের মধ্যে, অ্যাড বলো, অন বলো, ইন বলো, তিনটার মধ্যে আমার সবচেয়ে বড় বোঝাইতে আমার কি বসে? ইন বসে। সবচেয়ে বড় বোঝাইতে আমাদের কি বসে? আমাদের ইন বসে। ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, অ্যাট, অন, ইন। ঠিক আছে। আচ্ছা, আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে অ্যাডটা আমরা কোথায় ব্যবহার করতেছি? খুবই স্পেসিফিক প্লেস অথবা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করতেছি। যেরকম ধরো অ্যাট পিৎজা বার্গ, তো পিৎজা বার্গটা কি একটা রেস্টুরেন্টের নাম না?
যেহেতু একটা রেস্টুরেন্টের নাম খুবই স্পেসিফিক, যেহেতু খুবই স্পেসিফিক, তাই আমরা কি ব্যবহার করতেছি, অ্যাট ব্যবহার করতেছি। তারপর ধরো অ্যাট 106 আরামবাগ, এটা কি একটা লোকেশন, তাহলে কি আমাদের স্পেসিফিক লোকেশন। তাহলে কি স্পেসিফিক লোকেশনের সাথে আমরা কি ব্যবহার করি বলো তো, স্পেসিফিক লোকেশনের সাথে আমরা কি ব্যবহার করতেছি, স্পেসিফিক লোকেশন প্লাস আমরা কি, আমরা অ্যাট ব্যবহার করতেছি। আসলে ব্যাপারটা হবে অ্যাট প্লাস স্পেসিফিক লোকেশন, একই কথা, বাট ফরম্যাট যেরকম আছে ওইভাবেই আমরা চেষ্টা করি। আসো অ্যাট প্লাস স্পেসিফিক লোকেশন, অ্যাট প্লাস স্পেসিফিক লোকেশন, অ্যাট প্লাস স্পেসিফিক লোকেশন। তারপর কি ধরো আরেকটা লোকেশনের কথা দিয়ে দিছে, বাসাবো 56/5 বাসাবো, তাহলে এরকম ক্যামেরা একদম অ্যাডটা ব্যবহার করি কি, স্পেসিফিক যে লোকেশনগুলো আছে সেগুলা হচ্ছে জন্য আমরা অ্যাড ব্যবহার করি। না ভাই আমার কেউ স্পন্সর করে নাই, পিৎজা বার্গার অনেক যাই এজন্যই লেখা। তারপর ধরো হচ্ছে আমাদের অনটা কখন ব্যবহৃত হয়, আমাদের মিডিয়াম যে সমস্ত প্লেস আছে, আমাদের স্ট্রিট বলো, হাইওয়ে বলো, ফ্লোর বলো, এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা অন ব্যবহার করি। এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা অন ব্যবহার করি। যেরকম আমরা বলতে পারি অন মেইন স্ট্রিট, অন মেইন স্ট্রিট, তার মানে কি এটা আমাদের একটা রাস্তার নামের সাথে বা হাইওয়ের নামের সাথে আমরা অন ব্যবহার করি। তারপর কি অন দ্য 3rd ফ্লোর, আমরা একটা ফ্লোরের নাম যখন থাকবে ফ্লোরের নামের সাথে আমরা অন ব্যবহার করতেছি। এরপর আমাদের যে দিকটা দেখতে হবে ভাইয়া সেটা কি বলতো, হ্যাঁ আদনান একটা সুন্দর এক্সাম্পল দিছো, ভালো এক্সাম্পল। হ্যাঁ তারপর আসলে আমরা ইনটা দেখি। ইনটা হচ্ছে আমাদের লার্জ যে সমস্ত প্লেস আছে, এই তিনটা কনটেক্সটের মধ্যে আমাদের সবচেয়ে বড় যে কনটেক্সটটা আছে সেটাতে আমরা ইন ব্যবহার করি। কন্টিনেন্ট বলো, কান্ট্রি বলো, স্টেট বলো, সিটি বলো, ঠিক আছে, লার্জগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তাহলে আমরা আসলে এক্সাম্পল দিই, ইন দ্য ওয়ার্ল্ড, এটা কি দুনিয়াই তো সবচেয়ে বড় লীলাক্ষেত্র, তাই না, দুনিয়ার উপরে তো আর কিছু নাই, তাহলে কি সবচেয়ে বড়টার ক্ষেত্রে কি আমরা ইন ব্যবহার করতেছি। তারপর আছে কি আমাদের ইন দ্য ইউএসএ, বড় একটা দেশ, তার সাথে আমরা কি ব্যবহার করতেছি, ইন ব্যবহার করতেছি। ইন ঢাকা, বড় একটা শহর, এর সাথে আমরা কি ব্যবহার করতেছি, ইন ব্যবহার করতেছি, আমরা ইন ব্যবহার করতেছি। তাহলে লার্জ প্লেসের সাথে আমরা কি ব্যবহার করতেছি, ইন প্লাস লার্জ প্লেস, ইন প্লাস লার্জ প্লেস। ইন প্লাস লার্জ প্লেসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি বলো, ইন প্লাস লার্জ প্লেসের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করতেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের খেলা। আসো একটা এক্সাম কোশ্চেন প্র্যাকটিস করি। নটরডেমে 2020 সালে এই কোশ্চেনটা আসছে। আই স দ্য প্লেয়ার প্লেড ফার্স্ট টেস্ট ড্যাশ অস্ট্রেলিয়া, এটার উত্তর কি হবে বলো তো, এটার উত্তরটা কি হবে বলো তো। আচ্ছা এটা বলছো ইন অস্ট্রেলিয়া, হ্যাঁ এটার উত্তরটা হবে ইন অস্ট্রেলিয়া, কারণ কি একটা দেশের নামের সাথে আমরা ইন ব্যবহার করতেছি। আচ্ছা এই এতক্ষণ যে পড়াইলাম, এই ট্রায়াঙ্গেল দিয়ে যে তোমাদেরকে পড়াইলাম, আর ইন্টারে বলো, কলেজ অ্যাডমিশন বলো, যে জায়গায় বলো, কোনো ভুল হবে? আর কি তোমরা ভুল করবা? অন বলো, ইন বলো, এগুলাতে কি আর ভুল হবে কোনো? বলো তোমরা কি ক্লিয়ার না? এ পর্যন্ত ক্লিয়ার না? এখন আমাদের কলেজ অ্যাডমিশনে দেখা গেছে ছোট ছোট কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে। ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি, এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং ক্লাস, এটা হচ্ছে আগামীকালকে হবে, ফ্রেজ এবং ক্লজটা পড়াবো, ঠিক আছে। নটরডেমে যে ফ্রেজ থেকে প্রশ্ন দিবে আমার এটা ধারণাও ছিল না, বাট দিয়ে দিছে, যেহেতু দিয়ে দিছে আমরা হচ্ছে পড়বো, ঠিক আছে। তো ফ্রেজটা আমরা তখন পড়বো, ফ্রেজ মানে শব্দগুচ্ছ আর ক্লজ মানে বাক্যাংশ। তো এরকম প্রিপোজিশনে আমাদের কিছু ফ্রেজ আছে, তোমরা ধরে নাও কিছু শব্দগুচ্ছ আছে যেটা হচ্ছে আমাদের কি কলেজ অ্যাডমিশনে আসে। তো এরকম আমাদের কিছু আমরা প্রশ্নগুলো দেখে নিই, ঠিক আছে। অন টাইম ভার্সেস ইন টাইম, অন টাইম ভার্সেস ইন টাইম, এইটা আমাদের কলেজ অ্যাডমিশন বলো, মেডিকেল বলো, ঢাবি বলো, যাই বলো, তার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন টাইম ভার্সেস ইন টাইম আমাদের রিয়েল লাইফেও এই অন টাইম ভার্সেস ইন টাইমটা কাজে লাগবে, ঠিক আছে। ধরো এক্স্যাক্ট টাইম,
ধরো তোমাকে কেউ 3টায় আসতে বলছে, তুমি ভাই 3টায় আসছো, তুমি 1 মিনিটও লেট করো নাই, এরকম এক্স্যাক্ট টাইম বোঝাতে তোমার অন টাইম বসে, এরকম এক্স্যাক্ট টাইম বোঝাইতে তোমার অন টাইম বসে, এক্স্যাক্ট টাইম বোঝাইতে তোমার অন টাইম বসে। আর হচ্ছে ধরো তোমাকে কেউ 3টায় তুমি হচ্ছে 2:45-এ চলে আসলা, তাহলে কি তোমার নির্দিষ্ট সময়টা কি ছিল 3টা, বাট তুমি চলে আসছো কয়টায় 2:45-এ, তাহলে বিফোর দ্য এক্স্যাক্ট টাইম বোঝাতে আমরা ইন টাইম ব্যবহার করি, বিফোর দ্য এক্স্যাক্ট টাইম বসাতে আমরা কি ইন টাইম ব্যবহার করি। তাহলে ভাই আসো আমরা একটু সামারাইজ করি আবার পুরো ব্যাপারটা। আমাদের যখন হচ্ছে অন টাইম কখন হবে, যখন আমাদের এক্স্যাক্ট টাইম হবে, এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট টাইম বলতে আমাদের অন টাইম হবে। আর ইন টাইমটা কখন হবে ভাই, ইন টাইমটা কখন হবে, ইন টাইমটা হবে হচ্ছে বিফোর এক্স্যাক্ট টাইম, বিফোর এক্স্যাক্ট টাইম, ঠিক আছে। বিফোর এক্স্যাক্ট টাইমে আমাদের কি হবে, আমাদের ইন টাইম হবে। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা, তুমি অন টাইম বলো ইন টাইম বলো কোনো জায়গায় আটকাবা না, ঠিক আছে। আচ্ছা, ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার আওয়ার প্লেন লেফট অন টাইম, তার মানে কি খারাপ আবহাওয়া আমাদের প্লেনটা কি ঠিক সময়ে ছেড়েছিল। তাহলে ভাই এখানে অন টাইম মানে কি বলতো, অন টাইম মানে কি, এখানে অন টাইম বলতে এখানে আমাদের কখন ছাড়াইছে, একদম এক্স্যাক্ট টাইমেই আমাদের ছাড়ছে, যেহেতু আমাদের এক্স্যাক্ট টাইমেই ভাই ছাড়ছে, তাই আমাদের এটা কি হবে, আমাদের হবে অন টাইম। আচ্ছা, উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম টু ইট বিফোর দ্য প্লেন লেফট, তার মানে আমরা যখন প্লেন ছেড়ে যাবে তার আগেই আমরা পৌঁছাইছি, যাতে আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারি। তাহলে কি এই জিনিসটা কি আমাদের হবে বিফোর এক্স্যাক্ট টাইম, বিফোর এক্স্যাক্ট টাইম, বিফোর এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা কি ব্যবহার করি বলো, বিফোর এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা ইন টাইম ব্যবহার করি, বিফোর এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা ইন টাইম ব্যবহার করি। তাহলে তোমার কি কনটেক্সট বুঝতে হবে, কনটেক্সটটা তোমাদের ক্লিয়ার বুঝতে হবে যে কোথায় কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে। তো এই কনটেক্সটটা বুঝলেই মোটামুটি অন টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্যটা মাথায় থাকবে তোমাদের। অনেক বড় মানুষেরও এটা ভুল হয়, বুঝছো। আচ্ছা, নটরডেমে 2021 সালে এই কোশ্চেনটা আসছে, বলো তো কি হবে এটা, হুইচ ওয়ান ইজ কারেক্ট, দ্য মুভি স্টার্টেড অ্যাট 7 o'clock, উই রিচড অন টাইম, তারপর কি হি রিচড ইনটু টাইম, হি রিচড ইনটু টাইম, অথবা কোনোটাই না, কোনটা উত্তর হবে বলো তো। কোনটা উত্তর হবে, হ্যাঁ এ হবে, এ হবে। আমাদের কি অন টাইম, অন টাইম মানে কি আমাদের ভাই, অন টাইম মানে কি আমাদের এক্স্যাক্ট টাইম, অন টাইম মানে কি এক্স্যাক্ট টাইম, তার মানে মুভিটা 7টায় শুরু হয়েছিল এবং সে 7টায় এসেছিল। এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা কি ব্যবহার করি, এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা অন টাইম ব্যবহার করি, এক্স্যাক্ট টাইম বোঝাইতে আমরা অন টাইম ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাট দ্য এন্ড ভার্সেস ইন দ্য এন্ড, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট প্রশ্ন আসতে দেখা গেছে, একটু জেনে রাখো। ধরো অ্যাট দ্য এন্ড আর হচ্ছে ইন দ্য এন্ড জিনিসটা কি, ঠিক আছে। আমাদের প্রথম কথা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ঘটনার শেষ, একটা পয়েন্ট তোমরা খেয়াল রাখবা, কোন একটা নির্দিষ্ট ঘটনা মানে কোন একটা সেন্টেন্স পড়ে তোমরা বোঝার চেষ্টা করবা যে তোমার একটা নির্দিষ্ট ঘটনা আছে কিনা, নির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে কিনা। যদি দেখো একটা নির্দিষ্ট ঘটনার শেষ বোঝাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব অ্যাট দ্য এন্ড। আর যদি দেখো কোন একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে, কোন একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা শেষ বোঝাইতে আমরা ব্যবহার করব ইন দ্য এন্ড। কিভাবে ব্যবহার করবো আসো আমরা একটু দেখি। ধরো আমাদের আছে দেয়ার ইজ এন ইন্ডেক্স অ্যাট দ্য এন্ড অফ দিস বুক, আসো আমরা সেন্টেন্সটা খেয়াল করি। এখানে আছে আমাদের অ্যাট দ্য এন্ড। আচ্ছা, ইন্ডেক্স মানে কি, ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, সূচিপত্র। এখন আমাদের যে বইগুলা থাকে, বইগুলাতে কিন্তু শুরুতেই একটা সূচিপত্র থাকে, তাহলে কি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। ধরো একটা বই তুমি উল্টাবা, সূচিপত্র দেখে উল্টাবা, ধরো পেজ 1-এ আছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, 2-তে আছে নাউন, 3-তে আছে ক্লজ, এরকম আছে। তো যেহেতু ভাই এখানে ধরো আছে সূচিপত্র, যেহেতু সূচিপত্র বলা আছে, তার মানে কি আমার একটা সিকোয়েন্স আছে,
আর যেহেতু আমার একটা সিকোয়েন্স আছে, তার মানে কি এটা কি আমার একটা নির্দিষ্ট ঘটনা, এটা কি আমার একটা নির্দিষ্ট ঘটনা। যেহেতু একটা নির্দিষ্ট ঘটনা ভাই, তাহলে কি আমার এখানে কি হবে, নির্দিষ্ট ঘটনা বুঝাইলে আমার হবে হচ্ছে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড। আচ্ছা আসো, তাহলে আমাদের ইন দ্য এন্ড কখন হবে? দেখো, ইন দ্য এন্ড দে রিচ দ্য সিটি। ধরো তুমি কক্সবাজার ঘুরতে যাবা, কক্সবাজার তুমি পৌঁছাইলা, তার আগে তুমি গেলা বরিশাল, তার আগে গেলা খুলনা, তোমার কোনো সিকোয়েন্স নাই ঘোরার, তোমার যখন যেটাতে ইচ্ছা তুমি ওইভাবে যাচ্ছ, ঠিক আছে, যখন যেটাতে ইচ্ছা তখন সেটাতে যাচ্ছ। এরকম যখন হবে তখন আমরা কি করব, তখন আমরা ব্যবহার করব ইন দ্য এন্ড, তখন আমরা ব্যবহার করব কি ইন দ্য এন্ড। তার মানে কি আমার একটা বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বোঝাইতে আমরা কি ব্যবহার করব, বিচ্ছিন্ন ঘটনা বোঝাইতে আমরা ব্যবহার করব ইন দ্য এন্ড, বিচ্ছিন্ন ঘটনা বোঝাইতে আমরা কি ব্যবহার করব ইন দ্য এন্ড। তাহলে এখান থেকে আমাদের নটরডেমে কোশ্চেন আসছে, 2021 সালে কোশ্চেন আসছে। তাহলে দেখছো 21 সালে তোমার এইগুলা থেকেই দুইটা কোশ্চেন আসছে, হয়তো বা এটা একটা শিফটে আসছে, ওইটা আরেকটা শিফটে আসছে। শিফট ভিত্তিক কিন্তু প্রশ্ন আলাদা আলাদা হয়, যেহেতু শিফট ভিত্তিক প্রশ্ন আলাদা হয় কিন্তু টাইপটা কিন্তু সেমই থাকতেছে। এটা কিন্তু কি সেম টাইপের কোশ্চেন না? এটার উত্তর কি হবে আমাকে একটু জানাও তো, এটার উত্তরটা একটু জানিয়ে দাও যে ভাই এটার উত্তরটা কি হবে। অ্যাট দ্য এন্ড দে রিডিউসড দ্য প্লেস, রিচ দ্য প্লেস, এটা আসলেও কিছুই না। এখানে তোমার অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ডের ব্যবহার দেখতেই হবে, তুমি অপশন অ্যানালাইসিস করবা। ভাই রিডিউসড দ্য প্লেস এটা তো অপ্রাসঙ্গিক কথা, এটা তো মিলেই না। রিচ দ্য প্লেস হইতে পারে, দে রিচ দ্য প্লেস হবে না, অল অফ দ্য অ্যাবভ তো হবেই না, এক একটা এক এক রকম সেন্টেন্স। অপশন অ্যানালাইসিস করলে ইজিলি বোঝা যায় ইন দ্য এন্ড দে রিচ দ্য প্লেস, তার মানে কি সে অবশেষে সে হচ্ছে জায়গায় পৌঁছাইছিল, সে পৌঁছাইছিল। হ্যাঁ বি বলছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট বি বলছো। ওকে, তাহলে চলো আমরা সামনে আগে। এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, এ পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও যে ভাই এ পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে চলো আমাদের এখন আছে হচ্ছে বাই দা বাই অ্যান্ড বাই। এই জিনিসটা থেকে সেন্ট জোসেফের প্রশ্ন আসছে, আমি বুঝলাম না এত অ্যাডভান্স টপিক থেকে সেন্ট জোসেফে হঠাৎ করে কেন কোশ্চেন আসছে। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, বাই দা বাই এর অর্থ কি? বাই দা বাই এর অর্থ হচ্ছে ইনসিডেন্টালি, অর্থাৎ যখন একটি টপিকের সূচনা করা হয় বা পূর্বের আলোচনার সাথে সম্পৃক্ত নয়। ধরো একটা কথা আমি বলতেছি কিন্তু এটা আগে আমি যে কথাবার্তা বলছি, আগে আমি যে আলোচনা করছি সেটার সাথে সম্পৃক্ত কিছু না। ধরো এই যে তোমরা পড়তেছো, তোমরা মাঝে মাঝে অপ্রাসঙ্গিক কিছু কথা বলো না, পড়াশোনা রিলেটেড বা পড়াশোনার বাইরে অপ্রাসঙ্গিক কথা বলো না। এরকম আমরা এমন একটা টপিকের সূচনা করছি যখন সরাসরি আমরা মেইন যে আলোচনা করতেছি তার সাথে সম্পৃক্ত নয়, তখন আমরা বাই দা বাই ব্যবহার করি। আর বাই অ্যান্ড বাই এর অর্থ হচ্ছে পরে অথবা শীঘ্রই, কিছু সময় পরে অথবা শীঘ্রই। কিছু সময় পরে অথবা শীঘ্রই মানে কি আমাদের, কিছু সময় পরে অথবা শীঘ্রই মানেই হচ্ছে আমাদের বাই অ্যান্ড বাই। তাইলে এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে সেন্ট জোসেফে 2020 সালে আসা কোশ্চেনটা দেখো, সেন্ট জোসেফে 2020 সালে আসা কোশ্চেনটার উত্তর দাও। হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফ্যামিলি। এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, এটার উত্তরটা কি হবে আমাকে একটু জানাও যে ভাই এটার উত্তরটা এটা হবে। দেখি বলতে পারো কিনা। একজন বলছো এ, একজন বলছো এ। আচ্ছা বাই দা ওয়ে, আচ্ছা দেখা যাক কি হয়। বাই দা বাই এটার উত্তর হবে বি, বাই দা বাই। তার মানে কি সে ঘটনাক্রমে আমার ফ্যামিলির ব্যাপারে জানতে চাচ্ছিল। বাই দা বাই মানে কি, ধরো আগে অনেক কিছু আলোচনা করতেছিলাম কিন্তু এমন একটা কিছু বললাম যেটা তার সাথে সরাসরি সম্পৃক্ত না, তাহলে আমরা কি ব্যবহার করব বাই দা বাই। আচ্ছা তাইলে চলো এই যদি হয় আমাদের ঘটনা, এখন তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো। এই জিনিসটা তোমার মানে অ্যাডমিশন টেস্ট, এই জিনিসটা না পড়ে দেওয়া পাপ। মানে এটার ইম্পর্টেন্স আমি বোর্ডে স্টার্ট দিয়েও শেষ করতে পারবো না। মেডিকেলে কতবার আসছে হিসাব নাই, ঢাকা ভার্সিটিতে কতবার আসছে হিসাব নাই, নটরডেমেও আসছে। সো এরকম হচ্ছে হবে, ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের হবে। তো কি হবে ভাই আসো দেখি। আমাদের
একটা আছে হচ্ছে ডাই, ডাইয়ের সাথে আমরা যখন অফ হয়, ডাই দিয়ে আমাদের যত রকমের প্রিপোজিশন আছে সেটা হচ্ছে আমরা একটু দেখব, ঠিক আছে। ধরো ডাইয়ের সাথে আমরা বলবো অফ, অর্থাৎ কোন একটা রোগে মারা গেলে আমরা বলবো ডাই অফ। তারপর আমাদের আছে ডাই বাই। ডাই বাই মানে কি দুর্ঘটনায় অথবা ইচ্ছাকৃতভাবে মারা গেলে, দুর্ঘটনায় অথবা ইচ্ছাকৃতভাবে মারা গেলে আমরা কি বলবো বলো তো, আমরা বলবো ডাই বাই। তারপর হচ্ছে আমাদের দেশের জন্য কিংবা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে আমরা বলবো ডাই ফর। তারপরে হচ্ছে আমাদের ডাই ফ্রম আছে। ডাই ফ্রমটা কি ভাইয়া? ডাই ফ্রমটা হচ্ছে অতিরঞ্জিত আঘাত কিংবা ক্ষত, এই ঘটনাগুলো থেকে কেউ যদি মারা যায় তাহলে আমরা বলবো ডাই ফ্রম। তারপর আছে হচ্ছে আমাদের ডাই টু, কেউ যদি বাধ্য হয়ে ক্ষুধার কারণে ইত্যাদি কারণে যদি মারা যায় তাহলে হচ্ছে ডাই টু, ঠিক আছে। তারপরে যে বলে না রেস্ট ইন পিস, ডাই ইন পিস, কোনো যুদ্ধ, আচ্ছা অভাব না, অভাবটা হচ্ছে ডাই ইনের ক্ষেত্রে আমরা অভাবটা বলবো, যে আমাদের যদি কোনো যুদ্ধ, অভাব কিংবা শান্তি এই ধরনের ক্ষেত্রে মারা যায় তাহলে ডাই ইন। তারপর আছে আমাদের ডাই অফ, কোনো আকস্মিক তীব্রভাবে একে একে যদি মারা যায়, ধরো আকস্মিকভাবে মারা গেল, তীব্রভাবে মারা গেল, তাহলে আমরা বলবো হচ্ছে কি, তাহলে আমরা কি বলবো ডাই অফ, ঠিক আছে। তারপর আমাদের আছে ডাই অ্যাওয়ে। ডাই অ্যাওয়ে মানে কি, ধরো কোনো কিছু ক্ষীণ হয়ে যাচ্ছে কিংবা মিলিয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো ডাই অ্যাওয়ে। তারপর আমাদের কি আছে ডাই থ্রো। ডাই থ্রো মানে কি ভাই, অবহেলার কারণে মারা গেলে, কেউ যদি অবহেলার কারণে মারা যায়, ডাই থ্রো নেগলিজেন্স। ডাই ডাউন। ডাই ডাউন মানে কি, কোনো কিছুর তীব্রতা আস্তে আস্তে কমে যাচ্ছে, কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া অর্থে আমরা ডাই ডাউন ব্যবহার করি। তারপর হচ্ছে ডাই আউট। ডাই আউট মানে কি, বিলুপ্ত কিংবা অদৃশ্য বোঝালে আমরা ডাই আউট ব্যবহার করি। তাহলে কি ক্লিয়ার? এই হ্যাঁ ডি, ডি, আরে ভাই এই যে ডি তো লেখা আছে কমেন্টে, কমেন্টে চিল্লা পাল্লা করে লাভ কি, এই যে দেখো ডি লেখা আছে, বাই দা বাই লেখা আছে, দেখছো লেখা আছে, যে আমি হয়তো বা স্লিপ অফ টাং ডি বলে ফেলছি, ডি রে, এই যে দেখছো ডি লেখা আছে বাই বাই দা বাই, ঠিক আছে। এই যে দেখো ক্লিয়ার? ডাই দিয়ে কি হবে বুঝতে পারছো সবকিছু? ডাই দিয়ে সবকিছু বুঝতে পারছো বলো তো? ডাই দিয়ে, হ্যাঁ তোমরা উত্তরটাও মিলাইও, উত্তরটা তো লেখাই থাকে, হ্যাঁ ক্লিয়ার, ওকে। চলো আমরা সামনে যাই। লুক। লুক দিয়েও যে মানে মেডিকেল বলো, ঢাবি বলো, সব জায়গায় এত প্রিপোজিশন আসছে, ঠিক আছে বলাই যায় না, মানে এত বেশি। তো আমাদের এই জিনিসটা অনেকবার আসছে, মেডিকেলেও আসছে। লুক ডাউন আপন এর মানে হচ্ছে ডিরাইড অথবা ঘৃণার চোখে দেখা। ধরো এই সেন্টেন্সটাই আসছে, ডোন্ট লুক ডাউন আপন দ্য ডিস্ট্রেস, ঠিক আছে, দুস্থদের দিকে ঘৃণার চোখে তাকিও না। তারপর লুক আপটাও অনেক পরীক্ষায় আসছে। লুক আপ মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা, ঠিক আছে, কোনো কিছু খুঁজে বের করা, ধরো অভিধান খুঁজে কোনো কিছু বের করা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লুক আপ, সেটাকে আমরা বলবো লুক আপ, ঠিক আছে। তারপর কি লুক আফটার। লুক আফটার মানে কি, কোনো কারো যত্ন নেওয়া, ঠিক আছে। তারপর কি আছে লুক ফর। লুক ফর মানে সার্চ অথবা খোঁজ করা। তাহলে কি, আই অ্যাম লুকিং ফর মাই পেন, আই অ্যাম লুকিং ফর এ গুড জব, ঠিক আছে। আচ্ছা আসো সামনে যাই। লুক টু মানে কি, মনোযোগ দেওয়া। তো মনোযোগ দেওয়া অর্থে কি আমরা লুক টু ব্যবহার করি, লুক টু ইট। তারপর কি লুক ইনটু আস। লুক ইনটু মানে কি, এটাও আমাদের পরীক্ষায় অনেকবার আসছিল, সম্ভবত আমি যেবার নটরডেমে দিই ওইবার লুক ইনটুটা আসছিল, ঠিক আছে। লুক ইনটু মানে কি, ইনকোয়ার ইনটু অথবা তদন্ত করা, তদন্ত্র লিখে ফেলছে, তদন্ত বানানটা দেখো, এটা হবে তদন্ত, তো ঠিক আছে। তাহলে ইনকোয়ার ইনটু মানে কি, তদন্ত করা, ঠিক আছে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। তারপর কি লুক ওভার আছে। লুক ওভার মানে কি, এক্সামিন বা কোনো কিছু পরীক্ষা করা, যেরকম হি লুকস ওভার হিজ এইলিং মাদার, ঠিক আছে, শয্যাশায়ী মাকে সে হচ্ছে দেখতেছে বা পরীক্ষা করতেছে, ঠিক আছে। আচ্ছা তারপর আছে লুক অন অথবা লুক আপন। এটার মানে কি, গণ্য করা। তাহলে কি আই লুক অন অথবা আপন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে গণ্য করি। আচ্ছা তারপর দেখো আরও আছে, লুক অ্যাট মানে কি, তাকানো, প্লিজ লুক অ্যাট দ্য পিকচার। তারপর আমাদের কি আছে ভাইয়া আসো, লুক থ্রো। লুক থ্রো মানে কি, লুক থ্রো মানে ভালোভাবে পরীক্ষা করা। তাহলে হি লুক থ্রো মাই অ্যাকাউন্ট, সে ভালোভাবে আমার অ্যাকাউন্টটা পরীক্ষা করলো। তারপর আমাদের লুক আউট। লুক আউট মানে কি, আমাদের সতর্ক হওয়া, ঠিক আছে। ধরো এই যে লুক আউট, এ স্ন্যাক ইজ গোয়িং অথবা স্ন্যাক ইজ কামিংও বলতে পারো, কামিংটা দিলে সতর্ক হওয়াটা বেশি ভালো বোঝায়, ঠিক আছে। এখানে ধরো গোয়িং না দিয়ে, ঠিক আছে।
তারপর আছে হচ্ছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে এক্সপেক্ট অথবা সাগ্রহে প্রতীক্ষা। সাগ্রহে মানে কি, বাংলা পড়ায় আসো, ঠিক আছে? সাগ্রহে মানে কি, আগ্রহের সাথে অপেক্ষা করা। তাহলে কি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, এটা পড়াইছি না? লুক ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের পর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এই হচ্ছে আমাদের লুক দিয়ে ঘটনা। লুক দিয়ে ঘটনা কি তোমরা ক্লিয়ার বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। এগুলা শর্টকাট হয় না, এগুলাই শর্টকাট, এগুলা তোমার পড়তে হবে, এগুলা না পড়লে শর্টকাট হয় না। হ্যাঁ, এবার বিসিএসও দিতে পারবো, হ্যাঁ পারবা, সবই দিতে পারবা। বিসিএস এর কোশ্চেনও সলভ করাই দিছি। সি, ওকে ক্লিয়ার। তো চলো এখন তোমরা আমাকে উত্তর বলো তো। দেখো, নটর ডেম সেন্ট জোসেফে কত কোশ্চেন আসছে? হি ওয়াজ ইনডিফারেন্ট টু 16 সালে আসছে। তারপর আবার এই কোশ্চেনটাই 14 সাল থেকে 16 সালে রিপিট হয়েছে। দেখো এই 1 আর 2 এর ইটা কি হবে? হ্যাঁ, 1 অঙ্কিত সাহা বলছো, 2, হ্যাঁ হি ওয়াজ ইনডিফারেন্ট টু হিজ ওয়ার্ক। তারপর কি, ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন। ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন। আচ্ছা আসো আমরা একটু লিখি। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। উদাসীন, উদাসীন। আচ্ছা, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ইন ড্যাশ ম্যাথমেটিক্স। উত্তর তো বলেই দিলাম, এটা কি হবে বলো তো? নটর ডেমে 2020 সালে আসছে। খুব সহজ প্রশ্ন আসে না? হ্যাঁ, 3 নাম্বারটা কিন্তু ইন হবে, তো তোমরা তো পারোই। তাহলে কি, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স। তারপর কি, বাংলাদেশ ইজ প্রাউড ড্যাশ সিজনাল ফুড। প্রাউডের সাথে কি হয়? প্রাউডের সাথে কি হয় বলো তো? হ্যাঁ, 4 নাম্বারটা অফ হবে। প্রাউড অফ হার সিজনাল ফ্রুটস। এটা কই আসছে? সেন্ট জোসেফে 20 সালে আসছে, বেশি দিন আগের কথা না, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে কি আমরা বাসায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব। মুখস্থ করার ট্রিক্স আছে, বাট এটা ইন্টারের জন্য দরকার নাই তোমাদের আপাতত। তোমরা আপাতত মুখস্থ করো। মুখস্থ করো বলতে গেলে কি, এইচএস মানে এসএসসিতে যেগুলা লাগতো, একদম কমন যেগুলা আছে এসএসসি প্লাস হচ্ছে কমন যেগুলা আছে ভাইয়া, সেগুলা মুখস্থ করলেই হয়ে যাবে। সেগুলা যদি মুখস্থ করো তাইলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজ। দেখো আরও দেখো কত আসছে, এই যে হলিক্রসেও আসছে। দেখো, ইউ শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইউর ইনস্টিটিউশন। সেন্ট জোসেফে 2016 সালে আসছে। এটা কি হবে বলো তো? অ্যাবাইডের সাথে কি হবে বলো? অ্যাবাইডের সাথে হবে বাই, মানে কি মেনে চলা। অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, মেনে চলা, ঠিক আছে? অ্যাবাইড বাই মানে কি? অ্যাবাইড বাই মানে মেনে চলা। তারপর হচ্ছে হলিক্রসে, দেখো এটা 2019 সালে আসছে। হলিক্রসে 2019 সালে আসছে। হি ইজ ইমিউন ড্যাশ অ্যাফেকশন। তোমরা ইন্টার একটা চ্যাপ্টার পড়বা প্রতিরক্ষা, ইমিউনিটি, 9-10-এ পড়ছো কিনা আমি জানি না, থাকার কথা মনে হয়, বাট মনে হয় না আছে। আচ্ছা, আর ইমিউন টু অ্যাফেকশন, আর ভাইরে ভাই তোমরা এত পারো কেন? তোমরা এত পারো কেন বলো তো? সবই পারো। আচ্ছা, এইটা কি হবে বলো তো? হি প্রাইডস হিমসেলফ ড্যাশ হিজ হাই বার্থ। হলিক্রসে 2020 সালে আসছে। বেশ কনসেপচুয়াল একটা কোশ্চেন, জানা থেকে আসছে, একটু ডিপ থেকে আসছে। দেখি কি বলো তো, দেখি 7 নাম্বারটা কারা পারো? 7 নাম্বারটা হচ্ছে না, দেখি ওয়েট করি। দেখো এটা কিন্তু অন হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করলা। এটার ব্যাখ্যাটা কি ভাই? দেখো এটার এক্সপ্লানেশনটা আমরা জেনে নিই। প্রাইড ভার্ব হিসেবে বসলে এরপরে আমাদের কি হবে? অন হবে। প্রাইড যদি আমাদের ভার্ব হিসেবে বসে তাহলে এরপরে কি হবে? অন হবে। প্রাইড ভার্ব হিসেবে বসলে এরপরে অন হবে। প্রাইড ভার্ব হিসেবে বসলে এরপরে আমাদের অন হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। অন, হ্যাঁ এখন বলতেছো অন, হ্যাঁ ঠিক আছে। চলো আমরা সামনে যাই। এটা কি হবে? সেন্ট জোসেফে 20 সালে আসছে, বলো তো এটা কি হবে?
দ্য ম্যান ডিলস ড্যাশ রাইস, এটা কি হবে বলো তো? ডিলস ইন রাইস, হ্যাঁ এটা কিন্তু ইন রাইস হবে, ডিলস ইন রাইস। ডিল ইন মানে কি বলো তো? ডিল ইন মানে কি? ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে? এটা একটু জেনে রাখো, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে? হ্যাঁ, ডিল ইন মানে ব্যবসা করা, বিজনেস। এই প্রিপোজিশন অনেক বড় একটা জিনিস, 15-20 মিনিটে পড়াইলাম, বাট কারো যদি আগ্রহ থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিতে পারো, ওখানে একদম ইন ডিটেলস আছে। কারণ প্রিপোজিশন কলেজ অ্যাডমিশনে 3 ঘন্টা পড়ানোর জিনিস না, এটা হচ্ছে একাডেমিকে পড়ানোর জিনিস, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আসো আমরা একটু কনজাংশন নিয়ে জানি, ঠিক আছে? কনজাংশন নিয়ে জানি। আচ্ছা আসো, কনজাংশন মানে কি? কনজাংশন ইজ এ পার্টস অফ স্পিচ দ্যাট ইউজ টু কানেক্ট ওয়ার্ড, ফ্রেজেস, ক্লজ অফ সেন্টেন্সেস। তার মানে কি কনজাংশন কি করবে ভাই? কানেক্ট করবে। কাকে কানেক্ট করবে? একটা শব্দের সাথে শব্দকে করতে পারে, শব্দের সাথে বাক্যকে, ঠিক আছে? এরকম আমাদের কানেক্ট করবে, ঠিক আছে? জয়েন করবে। এখন ফ্রেজ আর ক্লজটা কি, এটা হচ্ছে কালকের ক্লাসে দেখাবো। বিশ্বাস করো এই জিনিসটা তুমি জানলে, তুমি এই জিনিসটা কলেজ অ্যাডমিশনে পড়াচ্ছি, এটা মানে এটা চিন্তাই করা যায় না। কারণ এই জিনিসটা 2021 সালে মেডিকেলে আসছিল, ঠিক আছে? ফ্রেজ এবং ক্লজ থেকে, এবং ওই টাইমে মেডিকেলের বইগুলোতেই খুব একটা ছিল না, ঠিক আছে? সো এটা তোমরা কলেজ অ্যাডমিশনেই পেয়ে যাচ্ছ। দেখো তোমাদের কত হচ্ছে তোমরা লাকি ব্যাচ। তারপরে হচ্ছে ধরো কনজাংশন থেকে খুব একটা কোশ্চেন আসে না। কোন ধরনের কোশ্চেন আসে দেখো, এই যে দেখো এইটা হচ্ছে তোমার এ কনজাংশন ইজ এ পার্টস অফ স্পিচ দ্যাট, কি বলো? দ্যাট, এখানে আমাদের একটা গ্যাপ আছে, দ্যাট কি হবে এটা বলো তো? দ্যাট কি হবে? বি বি বি, হ্যাঁ, জয়েন্টস থটস। সেটা কি হবে আমাদের? আমাদের জয়েন্টস থট, ঠিক আছে? কারণ কি আমাদের চিন্তাকে তারা যুক্ত করে, জয়েন্ট থটস, হ্যাঁ জয়েন্টস থট। কনজাংশন আমাদের অনেক রকমের হইতে পারে, বাট মেইনলি আমরা 3 ধরনেরটা একটু জেনে রাখবো। আবারও বলি, ক্লাসিফিকেশন কোনো ভালো সায়েন্স না, এই জিনিসগুলোর ইউজ আমরা হচ্ছে পার্টস মানে রাইট ফর্ম অফ ভার্ব বলো বা ইন্টার স্পেশাল ইউজ বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, এগুলাতে জেনে আসছি, বাট আমরা টাইপটা জেনে রাখি। ধরো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন নামে এক ধরনের কনজাংশন আছে। ফর বলো, এন্ড বলো, নেইদার বলো, বাদ বলো, নট বলো, ইয়েস বলো, সো বলো, অর বলো, এগুলা কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো হইতে পারে তোমাকে বলে দিল যে এন্ড কোন ধরনের কনজাংশন বলো, এন্ড কোন ধরনের কনজাংশন বলো, এজন্যই যাতে এই জিনিসটা দেওয়া। তারপর ধরো আমাদের ইজি মানে কি? ইজি মানে কিন্তু এক্সাম্পলি গ্র্যাসিয়া, তার মানে কোনো কিছুর উদাহরণ দেওয়া। তারপর ধরো আমাদের আছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এটা আমরা বলতে পারি হোয়াইল বলতে পারি, অ্যাজ সুন এজ বলতে পারি, নেভারদিলেস বলতে পারি, ডিসপাইট বলতে পারি, আফটার বলতে পারি, অলদো বলতে পারি, অ্যাজ দো বলতে পারি, ইভেন দো বলতে পারি, ইফ বলতে পারি, দেয়ারফর বলতে পারি। দেখছো এগুলা যা যা আছে আমরা কিন্তু বলতে পারি। আরেকটা আমাদের কনজাংশন আছে, সেটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে? আমাদের আছে কোরিলেটিভ কনজাংশন, আমাদের কোরিলেটিভ কনজাংশন। নট অনলি বাট অলসো, নেইদার নর, স্কার্সলি ড্যাশ, স্কার্সলি ওয়েন, আইদার অর, নট বাট, বোথ অ্যান্ড, ওয়েদার অর, তারপর কি নো সুনার দেন, সো দ্যাট। এগুলা কি কোরিলেটিভ কনজাংশন, মানে একটার সাথে আরেকটা পার্ট রিলেশন থাকবে, একটার সাথে আরেকটা পার্ট রিলেশন হিসাবে থাকবে। ইজি মানে হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, অর্থাৎ উদাহরণ, ঠিক আছে? ইজি মানে হচ্ছে উদাহরণ, ফর এক্সাম্পল। এ পর্যন্ত ক্লিয়ার? স্যার ইজিরটা হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, ঠিক আছে? এর মানে হচ্ছে তোমার কি উদাহরণ, কোনো কিছুর উদাহরণ দিতে আমরা হচ্ছে এইটা ব্যবহার করি, এক্সাম্পলি গ্রেসিয়া, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার। তো চলো আমরা সামনে আগে। ইন্টারজেকশন, বাঙালি কি একটা আবেগপ্রবণ জাতি না? বাঙালি কি একটা আবেগপ্রবণ জাতি না? তো এরকম আবেগ, আমাদের আবেগ প্রকাশ করার জন্য কিন্তু পার্টস অফ স্পিচ আছে, আবেগ প্রকাশ করার জন্য আমাদের পার্টস অফ স্পিচ আছে। যখন আমরা এরকম আবেগ প্রকাশ করব তখন আমরা ইন্টারজেকশনের সাহায্য নিব। তাহলে রেনেন মার্টিন একটা সংজ্ঞা দিছে যে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং, অর্থাৎ তোমার মনে আকস্মিক যে
ফিলিংটা হবে, যে অনুভূতিটা হবে, সেটা কি, সেটা হচ্ছে আমার ইন্টারজেকশন প্রকাশ করবে, অর্থাৎ তোমার কোনো ইমোশনটাকে প্রকাশ করবে। তাহলে দেখো তো এইটার উদাহরণ কি হবে, দেখো সংজ্ঞা থেকেও প্রশ্ন চলে আসতে পারে, তাই সংজ্ঞাগুলো একটু জেনে রাখতে হবে। হুইচ পার্টস অফ স্পিচ এক্সপ্রেসেস মাইল্ড অর সাডেন ব্রাস্ট অফ ইমোশন, তার মানে কি আমার ইমোশন, ব্রাস্ট অফ ইমোশন, এটা কি আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। এটা কি হবে, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দুইবার আছে, দুইবার থাকলে এটা কি হবে বলো, হ্যাঁ এটা কিন্তু হবে ইন্টারজেকশন, ঠিক আছে, এটা হবে আমাদের ইন্টারজেকশন, বোঝাই যাচ্ছে এটা হবে আমাদের ইন্টারজেকশন। এখন ইন্টারজেকশন কীরকম আছে আসো আমরা একটু দেখি। ও, হাই, ফাই, হ্যালো, হার্ক, ওয়াও, হুররে, ও ডিয়ার, ওয়েল ডান, ব্র্যাভো, এগুলা কিন্তু ছোটোবেলায় পড়ছো, এগুলাই আমাদের মূলত ইন্টারজেকশন। এগুলা জাস্ট দিছি যাতে হচ্ছে তোমরা জাস্ট টাচে থাকো, যেমন এরকম ব্রাভো, সাকিব হ্যাজ ডান, সাকিব হ্যাজ টেকেন আ উইকেট, তাহলে ভাই এখানে ব্রাভোটা কি, এখানে ব্রাভোটা কি, এখানে ব্রাভোটা কি বলো তো, ব্রাভোটা হচ্ছে একটা ইন্টারজেকশন, ব্রাভোটা একটা ইন্টারজেকশন। তারপর কি, ওয়েল ডান, ইউ হ্যাভ ডান এ গুড জব, তাহলে কি ওয়েল ডান, এটা কি আমাদের একটা ইন্টারজেকশন। ঠিক সেইভাবে ধরো ব্রিলিয়েন্ট, দ্য আর্টিকেল ইজ সো হেল্পফুল, স্প্লেন্ডিড, আই লাইক ইউর ওয়ার্ক, তারপর কি অ্যালাস, হি হ্যাজ ফেইল্ড, এগুলা কি আমাদের ইন্টারজেকশন, ঠিক আছে। তারপর কি হুররে, এটাও কি আমাদের ইন্টারজেকশন, ঠিক আছে। তারপর কি ফাই, হি ডাজ নট হেল্প দ্য হিজ ওল্ড ফাদার, তার মানে কি দুঃখ প্রকাশ করতেছে, এরকম আমাদের মনের আনন্দ, দুঃখ ইত্যাদি আমরা ইন্টারজেকশনের মাধ্যমে প্রকাশ করি। তাহলে ইন্টারজেকশন মূলত আমাদের কি কি কাজ করে, আমরা কোনো কিছু স্বীকার করতেছি, ও সাকিব তো একটা উইকেট নিয়েছে, খুব ভালো করছে, তার কি ব্রিলিয়ান্ট। তারপর আছে কি আমাদের সারপ্রাইজ, হোয়াট, হাউ দিয়ে আমরা প্রকাশ করতে পারতেছি। তারপর ধর আমাদের কোনো গ্রিফ অথবা কোনো পেইন, তাহলে এটা আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, ইন্টারজেকশন দিয়ে, অ্যালাস, হি হ্যাজ ফেইল্ড। তারপর কোনো আমাদের আনন্দ, জয়, ঠিক আছে, হুররে, উই হ্যাভ ডান, উই হ্যাভ ওয়ান দ্য গেম। তারপর হচ্ছে গ্রিটিং, গ্রিটিংয়ের জন্যও আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ইন্টারজেকশন ইউজ করতে পারি, আমরা ইন্টারজেকশন ইউজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পার্টস অফ স্পিচ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। পার্টস অফ স্পিচ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বলো তো, পার্টস অফ স্পিচ নিয়ে কোনো হচ্ছে প্রবলেম আছে, ব্যবহারের ভিত্তিতে স্প্লেন্ডিডটাকে আমার ইন্টারজেকশন বলা হয়েছে, ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে। লর্ড শান্ত ইজ আওয়ার ক্যাপ্টেন, লর্ড ক্যাপ্টেন বানান ভুল, বলো পার্টস অফ স্পিচটা পারবা না, পার্টস অফ স্পিচটা পারবা না। বেয়ার ইনফিনিটিভ বুঝায় দেন, ইনফিনিটিভ বোঝাবো একটু পরেই বোঝাবো, বেয়ার ইনফিনিটিভ মানে ওখানে টুটা থাকবে না, ঠিক আছে। নো ভাইয়া, নো ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। চলো আমরা এখন নতুন একটা টপিক শুরু করি, আমরা নতুন একটা টপিক শুরু করি। আমরা নতুন এখন যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ভার্বাল, ভার্বাল অথবা আমাদের যে নন ফাইনিট ভার্বটা ছিল সেটা আমরা শুরু করব। খুব ছোট্ট একটা টপিক, খুবই ছোট একটা টপিক, ঠিক আছে। আসো আমরা শুরু করি, আমরা হচ্ছে ভার্বাল টপিকটা শুরু করি। আসো ভার্বাল। তো আমাদের যে সকল ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, বাংলায় অসমাপিকা ক্রিয়ার মতো কাজ করে, তাদেরকে নন ফাইনিট ভার্ব বলে। এগুলো আমার এখন বলার কোনো প্রয়োজন নাই, কারণ নন ফাইনিট ভার্ব নিয়ে আমি এতক্ষণ লেকচার দিছি, সো এইটুকু তোমরা বুঝবাই। তারপরে আসো আমাদের ধরো নন ফাইনিট ভার্ব হিসাবে মূলত কারা ব্যবহৃত হয়, আমাদের টু প্লাস ভার্ব ব্যবহৃত হইতে পারে, ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হইতে পারে, অথবা V3 ব্যবহৃত হইতে পারে। এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। তো এগুলাকে মূলত আমরা সামগ্রিকভাবে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো ইনফিনিটিভ, ইনফিনিটিভের গঠনটা কি, টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, টু প্লাস টু এর পর তো ভার্বের কি হয়, ভার্বের বেস ফর্ম। যাও তাহলে লিখে দিই, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর আমাদের কি আছে, জেরান্ড, জেরান্ড জিনিসটা কি,
ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে। তাহলে ভাই পার্টস অফ স্পিচটা কেন পড়ে আনলাম? তোমার আমি নাউন নিয়ে এতক্ষণ বয়ান দিছি যে নাউন সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, কি কি থাকলে তুমি হচ্ছে নাউন চিনবা, এটা কিন্তু পড়ায় আনছি। তো এখন কিন্তু তোমাদের জন্য ইজি হবে। তারপর হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপলটা কি? আমাদের ভার্ব প্লাস আইএনজি অথবা V3 যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে। অ্যাজেক্টিভ নিয়েও তোমাদেরকে ডিটেলস পড়াইছি, কোনটা অ্যাজেক্টিভ, কিভাবে অ্যাজেক্টিভ চিনবা, এগুলা নিয়ে কিন্তু ডিটেলস পড়ানো হয়েছে। তো চলো আমরা এখন হচ্ছে সামনে যাই, ইনফিনিটিভটা পড়ি। ইনফিনিটিভটা কি? ধরো আমাদের কোনো কিছুর উদ্দেশ্যে প্রতি অথবা তে, কোনো কিছুর উদ্দেশ্যে প্রতি অথবা তে বোঝাতে, উদ্দেশ্য প্রতি অথবা তে, উদ্দেশ্য প্রতি অথবা তে বোঝাতে, যেরকম করতে, যেতে, খেতে, খেলতে, এরকম হলে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করি। টু প্লাস ভার্ব ব্যবহার করি যা আমাদের ইনফিনিটিভ নামে পরিচিত, যা হচ্ছে আমাদের ইনফিনিটিভ নামে পরিচিত। যেরকম সম্পদ ওয়ান্টস টু ড্র এ পিকচার অন দ্য বিলবোর্ড। তাহলে এখানে তোমার প্রশ্ন আসবে হচ্ছে এই যে এতটুকু তোমার কি, এতটুকু তোমার হচ্ছে কি? অপশনে দিয়ে দিতে পারে এটা ইনফিনিটিভ, এটা হচ্ছে জেরান্ড, এটা পার্টিসিপল। ধরো এখানে আমরা কি বলতে পারি বলো তো? এই জায়গাটারে আমরা কি বলতে পারি? আমাদের কি আছে এখানে? আমাদের টু প্লাস ভার্ব ওয়ান। যেহেতু আমাদের টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু প্লাস ভার্ব ওয়ান আছে, তাই এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ান থাকলে এই জিনিসটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। আমরা বলবো ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পার্টটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি ইনফিনিটিভ। তারপর হচ্ছে সম্পদ রাইট টু জয়েন দ্য বারবিকিউ নাইট। তাহলে টু জয়েন, টু প্লাস ভার্ব ওয়ান, আমাদের কি আছে ভাই? আমাদের আছে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে টু প্লাস ভার্ব ওয়ানটাকে আমরা কি বলতে পারি বলো তো? টু প্লাস ভার্ব ওয়ানটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ানটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ানটাকে আমরা ইনফিনিটিভ। তাহলে এখানে কিন্তু আমাদের উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে। আমি একটা সম্পদ কি করতে চাই? বিলবোর্ডের ছবি আঁকাইতে চাই, তার মানে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে তার একটা উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে। যেহেতু একটা উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে তাই এটা হচ্ছে ইনফিনিটিভ। তাই এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। ওই যে দেখছো এখান থেকেই কিন্তু আসছে ওই যে টু শেয়ার, টু শেয়ারের প্রশ্নটা কিন্তু এখান থেকেই আসছে। তার মানে একটা স্টুডেন্টের নটরডেম যাচাই করতে চায় তার বেসিকটা আসলে স্ট্রং কিনা। ধরো তুমি যদি এতটুকু জানো যে ভার্বাল বা হচ্ছে নন ফাইনিট ভার্বের মধ্যে ইনফিনিটিভ একটা পার্ট, তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নটার উত্তর করে আসতে পারতা, তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নটার উত্তর করে চলে আসতে পারতা। এই হচ্ছে ঘটনা। তো চলো আমরা সামনে আগাই। দেখো টু এর ইজ হিউম্যান, হেয়ার দ্য সাবজেক্ট ইজ ইউজড অ্যাজ, এখানকার সাবজেক্টটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? তো এটার উত্তর আমাকে দাও তো। এখানে ফার্স্টে আমাদের সাবজেক্টটা খুঁজে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড ইনফিনিটিভ, এখানে এই যে দেখো টু প্লাস ভার্ব ওয়ান, এটা কি আমাদের একটা সাবজেক্ট না? তাহলে কি টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে না? তাহলে এই সাবজেক্টটা আমাদের কি হিসাবে কাজ করতেছে বলো তো? সাবজেক্টটা আমাদের ইনফিনিটিভ হিসেবে কাজ করতেছে। সাবজেক্টটা আমাদের ইনফিনিটিভ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, অ্যান্ড ইনফিনিটিভ। ক্লিয়ার? ইনফিনিটিভ ক্লিয়ার? ইনফিনিটিভ ক্লিয়ার বলো তো? হ্যাঁ, এ, আচ্ছা ঠিক আছে, ইনফিনিটিভ আমাদের হচ্ছে ক্লিয়ার। ওকে ওকে। তারপর হচ্ছে আমাদের জেরান্ড ভাই আরো সহজ। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম যা নাউনের মতো কাজ করে, সেটাই কি আমাদের জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি যেটা আমাদের নাউনের মতো কাজ করে সেটাই কি আমাদের জেরান্ড। এটা এতটুকু জাস্ট মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি আমাদের কার মতো কাজ করবে? ভার্ব প্লাস আইএনজি আমাদের নাউনের মতো কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি আমাদের নাউনের মতো কাজ করবে, সেটাই কি আমাদের জেরান্ড। জেরান্ড সর্বদা কই বসে? নাউনের স্থানে বসে। নাউনের স্থানে জেরান্ড বসে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সেন্টেন্স মাথায় রাখিও, অ্যাডমিশনে খুব কঠিন প্রশ্ন করলে যেখানেই আসুক এটা আসতে পারে। জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব। কেন রিলেটেড টু ভার্ব? দেখো কেন রিলেটেড টু ভার্ব, কারণ কি ভার্ব প্লাস আইএনজি থেকেই তো এটা আসতেছে। ভার্ব প্লাস আইএনজি থেকেই তো এখানে আসতেছে। ভার্ব প্লাস আইএনজি থেকেই তো এখানে আসতেছে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি থেকেই আসতেছে তার মানে কি এটা ভার্বের সাথে রিলেটেড, কিন্তু নাউনের মতো কাজ করে। যেহেতু নাউনের মতো কাজ করে তাই কি সিমিলার টু দ্য নাউন।
সিমিলার টু দ্য নাউন। এই জিনিসটা একটু মাথায় রাখিও, অনেক জায়গায় চলে আসতে পারে যে জেরান্ড ইজ রিলেটেড টু ভার্ব বাট সিমিলার টু নাউন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, ওকে। এখন জেরান্ড ইজ সিমিলার টু, এটার প্রশ্নটার উত্তর দাও তো। জেরান্ড ইজ সিমিলার টু, এটার উত্তর কি? এটার উত্তরটা কি হবে বলো তো? হ্যাঁ, নাউন। এটার উত্তর কিন্তু নাউন, ওই আগের সেন্টেন্সটাই লিখে দিছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের জেরান্ডের বিষয়। আচ্ছা, এইটা বলো তো আমাদের কি হবে? হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। এখানে ডিফিকাল্ট দিয়ে কি বোঝাচ্ছে? এখানে আচ্ছা না, এখানে পার্কিংটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলো তো? পার্কিংটা এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, এটা জেরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ কি পার্কিংটা এখানে ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করতেছে? আসো আমরা দেখি। ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করতেছে বলো? নাউনের মতো কাজ করতেছে। নাউনের মতো কাজ করছে। ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে সেটা কি হবে ভাই বলো তো? নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে জেরান্ড। সেটা হয়ে যাচ্ছে জেরান্ড। সেটা হয়ে যাচ্ছে জেরান্ড। হ্যাঁ, সেটা হয়ে যাচ্ছে জেরান্ড। আচ্ছা, ঠিক আছে। তারপর আসো আমরা একটা পার্টিসিপল দেখি। পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটুকুই দেখি। এটা হচ্ছে তোমাদের একদম বেসিক ক্লাস। আমি যখন হচ্ছে মেডিকেলের জন্য কিংবা ঢাকা ভার্সিটির জন্য পড়াই বা হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াই, তখন এইটার উপর 3-4 ঘন্টার ক্লাস নিই। বাট এটা তোমাদের 3-4 ঘন্টা ওয়েস্ট, 3-4 ঘন্টা ওয়েস্ট করবো না, জাস্ট যতটুকু লাগে অতটুকুই আছে। ধরো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ধরো ভার্ব প্লাস আইএনজি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ভার্ব প্লাস আইএনজি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা কি? ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা আমাদের কি হবে? সেটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে ডো নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এটা আমাদের কি হবে? উত্তরটা বলো তো। এটার উত্তরটা কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব কনজাংশন। ধরো এই জায়গায় আমার পার্টিসিপল লেখাই নেই, কি হবে? হ্যাঁ, এ অ্যাডজেক্টিভ। কারণ কি এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, প্লাস এটা কার ট্রেনের ব্যাপারে একটা কথা বলতেছে, ট্রেনকে মডিফাই করতেছে, এজন্য এখানে কি এটা হবে অ্যাডজেক্টিভ। এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা আসো, এখানে ভাই আমি যা বলছি তাই। একটা জিনিস মনে রাখো, এটা অনেক জায়গায় কাজে লাগে, যে ভার্ব থেকে উৎপন্ন হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে বলে প্রেজেন্ট পার্টিসিপলকে অনেক সময় ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা যেতে পারে। ঠিক আছে, অনেক সময় বলা যেতে পারে, অনেক অপশনে দেখতে পারো। ঠিক আছে, যেহেতু অনেক অপশনে দেখতে পারো এই জন্য কথাটা বলা, যে তোমরা যদি কোনো জায়গায় ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখো তাহলে হচ্ছে তোমরা ঘাবড়ে যেও না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আসো, এইটা একটা বিখ্যাত প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর একটু দাও দেখি। এই প্রশ্নটার উত্তর দিলেই তোমরা পেরে যাবা। যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, হেয়ার রোলিং ইজ, এই রোলিংটা কি বলো তো? হ্যাঁ, ওইভাবেও এটা বের করতে পারো। প্রশ্ন সলভ অনেকভাবে করতে পারো, এটা তোমার উপর নির্ভর করতেছে তুমি কিভাবে করবা। ঠিক আছে, আচ্ছা এটা বলছো বি। আচ্ছা হ্যাঁ, এটা হবে বি। কারণ কি ভাই, ভার্বের সাথে ভার্বের থেকে কি উৎপন্ন হয়েছে? ভার্ব প্লাস আইএনজি কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, আর এটা কি স্টোনটা একটা নাউন, তাহলে এর আগে বসে এই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এজন্য এটা হচ্ছে আমাদের কি ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একদমই বেসিক, বুঝছো? যতটুকু লাগবে ঠিক অতটুকুই পড়ানো, এটা নিয়ে আপাতত বেশি কিছু না জানলেও হবে। এতটুকু কোয়েশ্চেন আসলে আশা করি যতটুকু করাইছি এর মধ্যে থেকেই চলে আসবে। আচ্ছা চলো তাহলে আমরা সামনে যাই। তাহলে এই জিনিসটা অনেক জায়গায় দেখবা আসে, ভার্বাল নাউন। ভার্বাল নাউন জিনিসটা কি? ঠিক আছে, আচ্ছা ধরো দা এবং অফের মাঝখানে যদি ভার্ব প্লাস আইএনজি আসলে ওই ভার্ব প্লাস আইএনজিকে ভার্বাল নাউন বলে। দা এবং অফের মাঝখানে ভার্ব প্লাস আইএনজি আসলে ওই ভার্ব প্লাস আইএনজিকে ভার্বাল নাউন বলে। ঠিক আছে,
একে কি বলে? ভার্বাল নাউন বলে। তাহলে কি দা এবং অফের মাঝে ভার্ব প্লাস আইএনজি আসলে ওই ভার্ব প্লাস আইএনজিকে ভার্বাল নাউন বলে। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন? আমাকে একটু বলো তো, দা এবং অফের মাঝখানে কোথায় তোমার কি আছে বলো, কোথায় ভার্ব প্লাস আইএনজি আছে? এটার উত্তর কি হবে? বাহ, তোমরা তো অনেক ফাস্ট, অনেক ফাস্ট। বি বি বি। আচ্ছা, এটা কিন্তু বি হবে। কেন বি হবে ভাই? আসো আমরা একটু অপশনগুলো তাইলেই আমরা বুঝবো। এখানে হচ্ছে দাস, এখানে আমাদের দাস, দা, এখানে আমাদের অফ আছে, এখানে আমাদের অফ আছে। এর মাঝখানে আমাদের কি আছে? এর মাঝখানে আমাদের আছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দা এর সাথে আছে আমাদের ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? এই জিনিসটাকে আমরা বলতেছি ভার্ব প্লাস আইএনজিকেই বলতেছি আমরা ভার্বাল নাউন। আমরা বলতেছি ভার্বাল নাউন। ভার্বাল নাউন কি ক্লিয়ার? ভার্বাল নাউন কি ক্লিয়ার? একদম ছোট্ট করে এই জিনিসটা পড়ানো, যতটুকু প্রিসাইসলি তোমাদের লাগবে অতটুকুই পড়ানো। ঠিক আছে, কলেজ অ্যাডমিশন আসলে এত কিছু পড়া লাগে না, যতটুকু দেখাইছি এনাফ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসো আরেকটা টপিক পড়ি আজকে। এই টপিকটা কেউ পড়ছো? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা কেউ পড়ছো বলো তো? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট কেউ কি এই টপিকটা পড়ছো? যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি, নেগেটিভ এগ্রিমেন্ট কি, পড়ছো? এটা পড়ছো বলো তো? এই টপিকটা কেউ পড়েছো কিনা? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টটা কি পড়ছো কিনা? আরে বাবা রে বাবা, ভাই তোমরা এত পড়াশোনা করো কেন? না, ঠিক আছে, ঠিক আছে, বাহ, সেই অনেকে পড়ছো অনেকেই পড়ো নাই। আমাদের সময় এই প্রশ্নগুলো আসতো, এজন্যই পড়ানো। দেখে রাখো, তোমাদের সময় আসতে পারে। ধরো আমরা বলতেছি পল্লব তার পড়ালেখার প্রতি খুবই মনোযোগী, তার ভাইও। ধরো পল্লব তার পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, তার ভাইও। বাংলায় আমরা এরকম কথা বলি না যে অমুকে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী, তার ভাইও মনোযোগী। ইংলিশে এগুলারে কিভাবে বলি? ধরো আনিকা কখনোই আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে না, আমিও রাখি না। আনিকা এই কাজটা করে না, আমিও করি না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এভাবে আমরা প্রায়শই ও না এগুলা ব্যবহার করার মাধ্যমে একটি কমপ্লিট সেন্টেন্সের সাথে মেল রেখে অন্য কারো ভাব ব্যক্ত করি। তার মানে আমরা অন্য কারো কথা বলতেছি, সাথে নিজেরটাও বলি, বা একজনের কথা বলার সময় আরেকজনের ঢুকাই। ঠিক আছে, একজনের কথা বলার সময় আরেকজনকে ঢুকাই। এই জিনিসটাই আমরা এগ্রিমেন্ট হিসেবে পরিচিত। তো এই এগ্রিমেন্টটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। আরেকটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট। এখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এগ্রিমেন্টটা কিভাবে হবে? ঠিক আছে, এগ্রিমেন্টটা কিভাবে হবে? ঠিক আছে, অবশ্যই প্রিন্সিপাল ক্লজ অনুসারে এগ্রিমেন্টটা হবে। অবশ্যই আমাদের প্রিন্সিপাল ক্লজ তো কালকে পড়াবো, বাট এই প্রিন্সিপাল ক্লজ তোমরা বুঝো না? এত কিছু তোমরা বুঝো, প্রিন্সিপাল ক্লজ তোমরা বুঝো না? প্রিন্সিপাল ক্লজ কি তোমরা বুঝো না? বুঝার কথা, হ্যাঁ বুঝো। তাহলে এগ্রিমেন্টটা আমাদের হবে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ অনুসারে। ঠিক আছে, তাহলে এগ্রিমেন্ট অংশ মানে যদি আমাদের প্রিন্সিপাল ক্লজ অনুসারে হয়, তাহলে এগ্রিমেন্ট অংশের ভার্বটির টেন্সটি প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে হবে। তাহলে আমরা যে অংশটা এগ্রিমেন্ট করব তার ভার্বটা কি অনুসারে হবে বলো তো? প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে হবে। প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে হবে এবং নাম্বার এবং পার্সন অনুসারে নির্ধারিত হবে। টেন্স অনুসারে এবং আর কি কি? নাম্বার এবং পার্সন অনুসারে নির্ধারিত হবে। আচ্ছা, আসো আমরা একটা ভার্বটা কিভাবে নির্ধারণ করে আমরা দেখি। ধরো মেইন সেন্টেন্সে অথবা হচ্ছে আমাদের মেইন যে ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজে বি ভার্ব থাকলে পরের অংশে আমাদের কি বি ভার্ব হবে। যেরকম আমরা আসলে একটা স্ট্রাকচার দেখি, এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মনে রাখতে পারো। আমি আইসে এখানে দুইটা স্ট্রাকচার লিখে দিয়ে চলে যেতে পারতাম, বাট একটু তোমাদেরকে ডিপ থেকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু এই টপিকটা অনেকেই পড়ো নাই। সো এটা হচ্ছে
একটু আমরা মাথায় রাখি। তো ধরো আমাদের একটা আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে? অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের পর আমাদের অ্যান্ড আছে। ইন্টারে উঠলে তোমাদেরকে পড়াবো, অ্যান্ডের আগে কমা থাকলে সেটাকে অক্সফোর্ড কমা বলে, দরকার নেই। তারপর ধরো আমাদের সাবজেক্ট হবে বি ভার্ব এবং টু অথবা অলসো, এইটা আমরা দিতে পারি, এইটা একটা স্ট্রাকচার। অথবা আমাদের আরেকটা স্ট্রাকচার হবে এরকম, যে ধরো আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিছি, অ্যান্ড দিছি, ঠিক আছে? তারপরে আমরা কি এটা আমরা দিতেছি, ঠিক আছে? আমরা এটা দিতেছি অ্যান্ড এটা দিতেছি, এটা আমাদের আরেকটা স্ট্রাকচার, ঠিক আছে? আসলে আমরা কিছু এক্সাম্পল দেখি। মাই ওয়াইফ ইজ হ্যাপি অ্যান্ড আই অ্যাম টু, এই যে এইটার অনুসারে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আছে, প্রথম স্ট্রাকচারটা অনুসারে আমাদের আই অ্যাম টু হবে, আই অ্যাম টু হবে, ঠিক আছে? অ্যান্ড আই অ্যাম টু। আবার এই জিনিসটারে আমি একটু ঘুরায় বলতে পারি, সেকেন্ড স্ট্রাকচার অনুসারে, সেকেন্ড স্ট্রাকচার অনুসারে আমি এটা ঘুরায় বলতে পারি, ঠিক আছে? এই যে এইটা অনুসারে বলতে পারি মাই ফ্রেন্ড ইজ হ্যাপি, সরি মাই ওয়াইফ ইজ হ্যাপি। তারপর কি আমরা সো দিছি, সোর পর কি আমরা একটা বি ভার্ব দিছি, প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে একটা বি ভার্ব দিছি। তারপর আমরা সাবজেক্ট এগ্রিমেন্টে মূলত বইগুলোতে এই জিনিসটাই বেশিকে ফোকাস করা হয় এবং এই জিনিসটাই আসে, ঠিক আছে? এই জিনিসটাই আসে। এটা হচ্ছে আমাদের কেস 1। ক্লিয়ার? এগ্রিমেন্টের এইটুকু ক্লিয়ার? এই যে একজন বলতেছে ওয়াইফ নাই, এই বেটা এই এক একজন কি বলবো, এসএসসি পাস করে নাই এখন বলে যে ভাই ওয়াইফ নাই, ঠিক আছে? কি বলে এগুলা কথা ভাই, এত ভাই রে ভাই, এত অ্যাডভান্স হলে কেমনে কি? ধরো আমাদের মেন সেন্টেন্সে আরেকটা কেস দেখি, ঠিক আছে? মেন সেন্টেন্সে কম্পাউন্ড ভার্ব, কম্পাউন্ড ভার্বটা কি ভাইয়া? কম্পাউন্ড ভার্ব হচ্ছে অক্সিলারি প্লাস মেইন ভার্ব। যেরকম ধরো উইল গো, শুড গো, হ্যাজ ডান, হ্যাভ রিটেন, মাস্ট এক্সামিন, এগুলা থাকলে এখানে প্রথম অংশের অক্সিলারি ভার্বটাই এখানে মেইনটা হবে। প্রথম অংশের যে এই যে অক্সিলারি ভার্বটা, এই যে অক্সিলারি ভার্বটা, এই যে উইল একটা অক্সিলারি ভার্ব, শুড একটা অক্সিলারি ভার্ব, হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, মাস্ট একটা অক্সিলারি ভার্ব, এইটাই আমার দ্বিতীয় অংশটার মেইন ভার্ব হবে। কিরকম হবে ভাই বলো তো? আসো আমরা স্ট্রাকচার দেখি। ফার্স্ট স্ট্রাকচারটা কি? অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এরপর হচ্ছে আমাদের অ্যান্ড, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, টু অথবা অলসো, এইটা একটা। অথবা আমাদের দ্বিতীয় একটা স্ট্রাকচার হচ্ছে আমরা এখানে সো ব্যবহার করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব, প্লাস লাস্টে সাবজেক্টটা চলে যাবে। আমাদের সাবজেক্টটা কই যাবে? সাবজেক্টটা লাস্টে যাবে, সাবজেক্ট শেষে যাবে। এখন সাবজেক্টটা যে শেষে যাবে, আসো আমরা সেটা একটু দেখি, আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, ইউ উইল টু, এটা কি আমাদের প্রথম স্ট্রাকচার অনুসারে। আমাদের প্রথম যে স্ট্রাকচার আছে, আমাদের 1 নাম্বার স্ট্রাকচার, ধরো এটা যদি আমরা বলি 1 নাম্বার স্ট্রাকচার, এইটা অনুসারে আমাদের এইটা হবে। এখন ধরো আমাদের 2 নাম্বার স্ট্রাকচার অনুসারে কি হবে, এইটা ধরো আমাদের 2 নাম্বার স্ট্রাকচার। এখানে ধরো আমাদের এই যে অ্যান্ড সো দিলাম, সাবজেক্টটা লাস্টে চলে গেল, সাবজেক্টটা কই চলে গেল? সাবজেক্টটা লাস্টে চলে গেল, সাবজেক্টটা শেষে চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা, সাবজেক্টটা শেষে চলে যাবে, এই হচ্ছে আমাদের ঘটনা। এক্সামে আসছিল, কোন এক্সামে আসছিল? এটা তো এসএসসির সিলেবাসের নাই আমি যতটুকু জানি। আচ্ছা, আগে পরে দিলে কোনো প্রবলেম হবে কিনা, এটা 2টা স্ট্রাকচার, তুমি যেভাবে দাও সেভাবেই হবে, বাট পরীক্ষায় দ্বিতীয় স্ট্রাকচারটার থেকে বেশি কোশ্চেন আসে। কোশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবা, কোশ্চেন প্যাটার্ন যখন দেখবা তখনই বুঝতে পারবা। আসো আমরা আরেকটা কেস দেখি। ধরো মেন সেন্টেন্সে ডু, ডাজ, ডিড থাকলে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, মেন সেন্টেন্সে আমাদের ডু, ডাজ, ডিড অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, বসলে আমাদের পরের অংশে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড বসবে। কি
কিরকম বসবে ভাই দেখো, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্ট্রাকচার, ঠিক আছে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এর আগে আমাদের একটা অ্যান্ড, তারপর একটা অ্যান্ড বসছে, ডু ডাজ ডিড বলছে, তারপর আমাদের টু অথবা অলসো বসছে, ঠিক আছে। আরেকটা স্ট্রাকচার আমাদের হইতে পারে, আমাদের অ্যান্ড আছে, তারপর আমাদের সো বসছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্টটা কই বসছে ভাই, সাবজেক্টটা শেষে বসছে, সাবজেক্টটা শেষে বলছে, সাবজেক্টটা শেষে বসেছে, সাবজেক্টটা শেষে বসেছে, ঠিক আছে। আচ্ছা আসো আমরা একটু দেখি, আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। ধরো পল্লব গোজ টু দ্যাট স্কুল, ঠিক আছে, মাই সিস্টার ডাজ টু। এখানে ধরো 1 নাম্বার স্ট্রাকচার অনুসারে হয়েছে, অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ডু ডাজ ডিড প্লাস টু। এই যে এতটুকু কি আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ধরো এতটুকু আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এতটুকু আমার অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এর সাথে আমাদের কি এখানে বসছে, অ্যান্ড বসছে, অ্যান্ড বসছে, ঠিক আছে। তারপর আমাদের কি বসবে বলো তো, প্লাস হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, 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 তারপর আমাদের এখানে ডু ডাজ অথবা ডিড। দেখো এখানে আমাদের কি বসছে, ডাজ বসছে, তাহলে আমাদের এখানে বসবে ডু ডাজ অথবা ডিড, ডু ডাজ ডিড। লাস্টে আমাদের কি বসছে, লাস্টে আমাদের টু বসছে, লাস্টে টু বসছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নাম্বার কত, স্ট্রাকচার নং 1, ঠিক আছে। আচ্ছা এখন স্ট্রাকচার নং 2 থেকে আমাদের কি বসছে ভাই, আসো দেখি তো। স্ট্রাকচার নং 2, পল্লব গোজ টু দ্যাট স্কুল, সো ডাজ মাই সিস্টার। সাবজেক্টটা কি শেষে বসছে না, সাবজেক্টটা কি শেষে বসছে, সাবজেক্টটা শেষে বসছে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্রাকচার। মেনলি দেখা যায় পরীক্ষাগুলোতে এই স্ট্রাকচারটা থেকে বেশি কোশ্চেন আসতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এই হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো আসো আমরা একটু সামনে আগাই। এইটা কি হবে বলো তো, উই আর গোয়িং টু দ্য কনসার্ট অ্যান্ড সো ডু দে। এটা কি হবে বলো তো, অ্যান্ডটাই হবে, অ্যান্ডটাই এখানে কনজাংশন হিসেবে হবে, ঠিক আছে। এটার কারেক্ট ফর্ম কি হবে বলো তো, ধরো এটা তোমার নটর ডেমে আসছে, বললো এই সেন্টেন্সটাকে কারেক্ট করো, কি করবা বলো তো। ধরো উই আর গোয়িং টু দ্য, ভাই এখানে কি আমাদের অক্সিলারি ভার্বটা মেইন ক্লসে যা থাকবে পরেও তাই থাকবে না, তাহলে কি সো আর দে, সো আর দে, ঠিক আছে। হ্যাঁ আরে রেদওয়ান আহমেদ জোস, ঠিক বলছো। অথবা এটারে আমি একটু ঘুরায় বলতে পারি, দে আর টু। এটা হচ্ছে কি আমাদের ওই যে 1 নাম্বার স্ট্রাকচার ছিল, 1 নাম্বার স্ট্রাকচার অনুসারে। আর এইটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে স্ট্রাকচার ছিল, 2 নাম্বার স্ট্রাকচার অনুসারে, ঠিক আছে। আমরা আরো একভাবে বলতে পারি, দে আর টু বলছিলাম, আমরা বলছিলাম না টু থাকতে পারে, অথবা আমরা কি থাকতে পারে, আমাদের অলসো থাকতে পারে। তাহলে উই আর গোয়িং টু দ্য কনসার্ট অ্যান্ড দে আর অলসো, দে আর অলসো, ঠিক আছে, দে আর অলসো। তাহলে কি এটাও আমাদের 1 নাম্বার স্ট্রাকচারটাই, জাস্ট একটা জায়গায় ভাই চেঞ্জ। এটা হচ্ছে আমরা টু অথবা অলসো আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি, টু আর অলসো আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এইটা আমাকে বলো তো দেখি, হি লাইকস টু ট্রাভেল অ্যান্ড সো ইজ শি, ঠিক আছে। এইটা কি হবে বলো তো, আচ্ছা আসো এখানে আমাদের কি লাইকস আছে না, এখানে যদি লাইকস থাকে তাহলে কি এখানেও আমরা ডু ডাজ দিয়ে ইউজ করব, তাহলে কি সো ডাজ শি, সো ডাজ শি, ঠিক আছে। অথবা এটার আমরা চেঞ্জ করি, কিভাবে ইউজ করব, হি লাইকস টু ট্রাভেল, শি ডাজ টু, শি ডাজ টু কি আমরা লাস্ট আনছি। এটা ছিল আমাদের 2 নাম্বার স্ট্রাকচার অনুসারে উত্তর, আর এটা কি আমাদের 1 নাম্বার অনুসারে উত্তর, ঠিক আছে। তারপর হি লাইকস টু ট্রাভেল অ্যান্ড হি ডাজ অলসো, টু এর পরিবর্তে আমরা কি অলসো ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ ডাজ শি, হ্যাঁ ঠিক আছে। এইটাই দেখবা ম্যাক্সিমাম বইগুলা কিংবা সব জায়গাতে এই জিনিসটা থেকেই বেশি কোশ্চেন আসতেছে, এই জিনিসটা থেকে ফোকাস করবা, বাকিটা এমনিই হয়ে যাবে। আচ্ছা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ক্লিয়ার সবার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ক্লিয়ার, হ্যাঁ খুবই ইজি,
খুবই ইজি। তুমি যদি পড়তে জানো বা ঠিক মতো গাইডলাইন দাও, সব কিছু ইজি। কঠিন দুনিয়াতে কিছুই না। হ্যাঁ, অনেকটা ট্যাগ কোশ্চেনের মতো, বা ট্যাগ কোশ্চেন না, ট্যাগ কোশ্চেন করাবো। ট্যাগ কোশ্চেন থেকে দু একটা কোশ্চেন আসছে এই পর্যন্ত, দেখাই দিব, সমস্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা এখন নেগেটিভ এগ্রিমেন্ট দেখি। নটর ডেমে একবার প্রশ্ন আসছিল। ঠিক আছে, নেগেটিভ এগ্রিমেন্টটা কি? নেগেটিভ সেন্টেন্সের সাথে সম্মতি দিলে সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। যেরকম সাধারণত আমরা নেগেটিভ কোনো বাক্যের সাথে আমরা যদি সম্মতি দিই, নেগেটিভ কোনো বাক্যের সাথে আমরা যদি সম্মতি দিই, তাহলে আমরা কি বলবো? সেটাকে নেগেটিভ এগ্রিমেন্ট। সাধারণত আমরা নেইদার, নট আইদার ইত্যাদি দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করি। সাধারণত আমরা নেইদার, নট আইদার এগুলা দিয়ে কি আমরা নেগেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করি। আমরা নেইদার অথবা নট আইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট প্রকাশ করি। ঠিক আছে, তবে এটা স্ট্রাকচার অ্যাফার্মেটিভ যে এগ্রিমেন্ট আছে এটার থেকে কিছুটা আলাদা। কেমন আলাদা ভাইয়া? আসো আমরা দেখি। ঠিক আছে, ধরো আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট আছে, এন্ডের আগে কমা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নট আইদার বা হচ্ছে নেইদার। নেইদার দিয়ে এটা কিন্তু আরেকটা সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। অর এই যে এটা কিন্তু আরেকটা স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নাম্বার 1 আর এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা, যেরকম আসো আমরা একটু ভার্ব নির্ধারণ করি, তাইলে আমরা বুঝতে পারবো। সেম নিয়ম ভাই, বাক্যের প্রথম অংশে যদি বি ভার্ব যুক্ত থাকে, পরের অংশেও আমাদের কি হবে? বি ভার্বই হবে। যেরকম আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি। নেগেটিভ স্টেটমেন্ট, এর আগে আমাদের এন্ড যুক্ত আছে, সাবজেক্ট যুক্ত আছে, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, নট আইদার আছে, নেইদার অথবা বি ভার্ব প্লাস সাবজেক্ট। ঠিক আছে, আসো আমরা দেখি। এই যে এইটা হচ্ছে একটা স্ট্রাকচার এই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার নং 1, আর এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক করছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে স্ট্রাকচার নং 2 ডট 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 প্লাস দিয়ে নেইদার বি ভার্ব সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, যেরকম হি ওয়াজ নট গোয়িং টু দ্য কনফারেন্স। ঠিক আছে, দেখো এইটা এতটুকু কি আমাদের একটা নেগেটিভ এগ্রিমেন্ট বা আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স। এটা কি আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট। আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের কি আছে বলো তো? এখানে আমরা প্লাস প্লাস করি, আমরা প্লাস দিয়ে এন্ড দিলাম। ঠিক আছে, আমরা প্লাস দিয়ে এন্ড দিলাম। তারপর আমাদের কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এই যে হার কলিগস, এটা কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, তারপর আমাদের এই যে ওয়ার নট, এটাও কি আমাদের বি ভার্ব হচ্ছে, বি ভার্ব। তারপর আমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের আইদার, এখানে হচ্ছে আমাদের আইদার, এখানে হচ্ছে আমাদের আইদার, এটা হচ্ছে আমাদের আইদার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। তারপর আমাদের কি আছে আসো আমরা একটু দেখি। হি ওয়াজ নট গোয়িং টু দ্য কনফারেন্স, সেম ঘটনা। এখানে হচ্ছে আমাদের একটা নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর হচ্ছে আমাদের এন্ড আছে, তারপর নেইদার দিয়ে বাকিটুকু শুরু করছি। আসো এইটাও আমরা একটু ডিকোড করি। তো এখানে আমাদের এতটুকু হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের নেগেটিভ স্টেটমেন্ট। এবং নেগেটিভ স্টেটমেন্টের সাথে আমাদের কি যুক্ত আছে ভাই? এন্ড যুক্ত আছে। আমরা এই যে কমা দিয়ে আমরা এন্ড যুক্ত করছি, এন্ড তারপর হচ্ছে আমাদের নেইদার আছে। এই যে নেইদার আছে না? নেইদার আছে। তারপর কি আমাদের বি ভার্ব, তারপর আমাদের বি ভার্ব আছে, এই যে বি ভার্ব। দেখো নেইদার নিজেই কিন্তু নেগেটিভ, এর জন্য আর একটা নেগেটিভ বি ভার্ব ইউজ হইল না। তারপর আসে হচ্ছে সাবজেক্ট, তারপর আসে হচ্ছে সাবজেক্ট, তারপর আসে হচ্ছে সাবজেক্ট, তারপর আসে হচ্ছে সাবজেক্ট। এই হচ্ছে আমাদের টোটাল ঘটনা। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা। ক্লিয়ার? নেগেটিভ এগ্রিমেন্ট এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? তাহলে আমরা কেস 2-তে চলে যাব। এ পর্যন্ত ক্লিয়ার ভাই? তুমি যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় যাও, তোমার তো কেউ আটকায় রাখে নাই। ঠিক আছে, এটা তোমার কমেন্টে বললে পরিবেশ নষ্ট করার কি দরকার?
আচ্ছা ক্লিয়ার স্যার। এটার পর আচ্ছা ওকে, তারপর আমাদের হচ্ছে কেস 2। আবারও ভাই আসতেছে আমাদের কম্পাউন্ড ভার্ব। কম্পাউন্ড ভার্ব কি? এই যে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। আমাদের কম্পাউন্ড ভার্বটা কি? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব প্লাস মেইন ভার্ব। যেরকম আমাদের বাক্যের প্রথম অংশে কম্পাউন্ড ভার্ব যেরকম অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব থাকলে, যেরকম আই, এই যে দেখো উইল নট গো, ঠিক আছে, অক্সিলারি ভার্ব আছে প্লাস হচ্ছে আমাদের কি আছে? মেইন ভার্ব আছে। শুড নট ডু, হ্যাজ নট ডান, হ্যাভ নট রিটেন, মাস্ট নট এক্সামিন, এগুলা থাকলে আমাদের পরের অংশ অনুসারে, ঠিক আছে, পরের অংশে কি হয়? অনুরূপ অক্সিলারি ভার্বটাই হবে, মানে আগের অংশে যা আছে পরের অংশেও আমাদের তাই হবে। কিরকম ভাই ব্যাপারটা? এই যে দেখো, ধরো এইটা আমাদের স্ট্রাকচার নং 1, নেগেটিভ স্টেটমেন্ট, এর আগে আমাদের এন্ড আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, লাস্টে আমরা নট আইদার যুক্ত করে দিছি, ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপরে আমাদের এখানে ধরো আমাদের আছে নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। তারপর আমাদের এখানে যুক্ত হয়েছে নাইদার। ভাই নাইদার নিজেই নেগেটিভ, তাই এরপর কি অক্সিলারি ভার্বটা পজিটিভ দিছে, তাই না? তারপর সাবজেক্টটা কই চলে গেছে? সাবজেক্টটা লাস্টে চলে গেছে, সাবজেক্টটা লাস্টে চলে গেছে, এটা শেষে গেছে, সাবজেক্টটা শেষে গেছে। আচ্ছা কিরকম ভাইয়া আসো তো আমরা একটু দেখি। দে উইল নট ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো, ইউ উইল নট আইদার। তার মানে কি? এই যে এতটুকু আমার কি সেন্টেন্স বলো তো? এতটুকু, এই যে এই যে এতটুকু, এই যে এতটুকু আমাদের কি সেন্টেন্স বলো? এতটুকু আমাদের নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট। দেখো তারপর আমাদের কি আছে? এন্ড এবং এর আগে কমা আছে, এন্ড এবং এর আগে কমা আছে। তারপর আমাদের কি আছে ভাই বলো তো? তারপর আমাদের সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট। তারপর আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, এই যে উইল, উইলটা কি আমাদের অক্সিলারি ভার্ব। তারপর আমাদের কি আছে? এই যে নট আইদার, নট আইদার। তারপর কি আছে? দে উইল নট ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো। আবারও নেগেটিভ স্টেটমেন্ট আছে, আবারও নেগেটিভ স্টেটমেন্ট আছে। আবারও নেগেটিভ একটা স্টেটমেন্ট আছে। তারপর আমাদের কি আছে ভাই? এই যে এন্ড, এন্ড। তারপর কি? নেইদার আছে, ঠিক আছে, আমাদের নেইদার, ঠিক আছে, নেইদার। তারপর আছে আমাদের অক্সিলারি ভার্ব, তারপর আছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্স ভার্ব। তারপর আমাদের কি আছে? তারপর এতটুকু আছে আমাদের হচ্ছে সাবজেক্ট, এতটুকু আছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা কি? সাবজেক্টটা শেষে বসছে, সাবজেক্ট শেষে বসেছে, সাবজেক্ট শেষে বসেছে। এই হচ্ছে আমাদের কেস টু। কেস টু ক্লিয়ার? তাহলে আসো আমরা এখন কেস 3টা দেখি। হ্যাঁ, কেস 3 ধরো এটাও আমাদের সেম ঘটনা আগের মতোই। সেন্টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড থাকলে, সেন্টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড থাকলে পরের অংশ আমাদের কি হবে? পরের অংশ আমাদের ডু ডাজ ডিডি হবে। যেরকম আমাদের এই যে নেগেটিভ স্টেটমেন্ট আছে, এন্ড আছে, সাবজেক্ট আছে, এই পাশে আমাদের ডু ডাজ ডিড থাকলে এখানেও আমাদের টু দিয়ে কি নেগেটিভ স্টেটমেন্টটা হবে। তারপর ধরো আমাদের এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। তারপর সো ডু ডাজ ডিড দিয়ে আমাদের সাবজেক্ট দিছে। তো আসো আমরা একটু এক্সাম্পল দিই। দেখো, জেইন নেভার গোজ টু দ্যাট স্কুল, মাই সিস্টার ডাজ নট আইদার, ঠিক আছে, এটা সেও যায় না। তাহলে কি আমরা ডু নট অথবা ডাজ নট এটা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি, তাই না? আমরা এটা দিয়ে ব্যবহার করতে পারছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে, এটা হবে হচ্ছে আমাদের, এটা ভুল দিছে, এটা হবে হচ্ছে আমাদের আইদার, ঠিক আছে, ডিড
নট হবে আসলেও, নট, এটা হবে আইদার। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের নেগেটিভ স্টেটমেন্ট, এই যে নেগেটিভ স্টেটমেন্ট এইটা অনুসারে তারপর হচ্ছে আমাদের নেইদার দিছে, তারপর কি ডু ডাজ ডিড দিয়ে আমাদের বাকিটুকু করছে। এই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার বলো তো? তাইলে এতটুকু ক্লিয়ার হইলে এইটার আমাকে উত্তর দাও তো। আচ্ছা, এইটার উত্তর তোমরা পারবা, সমস্যা হবে না। এইটার উত্তর তোমরা আমাকে এইটার উত্তর দাও তো। এই যে এগুলার আমাকে একটু উত্তর দাও। এটা কি হবে? এইটার উত্তর দাও। এইটার উত্তর দিলে বুঝবো যে মোটামুটি আমার পড়ানো সার্থক, তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এটার উত্তরটা দাও তো। জলিল কান্ট সিং হিজ ব্রাদার ড্যাশ, এটা কি হবে? কান্ট আইদার। আচ্ছা, দেখো আমাদের কিন্তু এটা স্ট্রাকচার অনুসারে হয় কান্ট আইদার, তার মানে কি আমাদের সেম অক্সিলারি ভার্ব হইছে প্লাস আমাদের আইদার বসছে। আচ্ছা, দেখো এটার উত্তর দিয়েই দেওয়া আছে। ঠিক আছে, ট্রানজিশনটা বসানো হয় নাই। নটর ডেমে 2018 সালে এই কোশ্চেনটা আসছিল। ঠিক আছে, তো আমাদের সমসাময়িক প্রশ্ন যে হি ডাজ নট লাইক ড্রিঙ্কিং কফি। ঠিক আছে, ড্যাশ ড্যাশ, দেখো নাইদার আইদার সো, এটা কিন্তু আইদার হয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত। আশা করি পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের যে মনের ভেতর কনফিউশনগুলো ছিল প্লাস একটু প্রবলেম ছিল, আশা করি সব কিন্তু দূর হয়ে গিয়েছে। এরকম তোমার একদম এইচএসসি টু অ্যাডমিশন পড়তে চাইলে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিকোস 1.0 এবং 2.0 এই দুইটা কোর্সে যুক্ত হতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।